তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদের চ্যাটটাও এখানে খুলে রাখি। ওকে, হ্যাঁ, তো এটা ধরো পোর্টফোলিও, এটা রিটার্ন, এটা তোমার রিস্ক। ওকে, পোর্টফোলিও 1, পোর্টফোলিও 2। ওকে, ধরো এটা হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন। এক্সপেক্টেড কোনো কিছু রিটার্ন তো ফিক্সড হয় না, এক্সপেক্টেড রিটার্ন। ধরো এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও 1-এর 10%, আর পোর্টফোলিও 2 এর হচ্ছে 12%। ধরো এর রিস্ক 8%, সব পার্সেন্টেজে, আর এর রিস্ক হচ্ছে 9% রিস্ক। ওকে, বলে নিই, রিস্ককে যখন আমাদের পোর্টফোলিও ম্যানেজমেন্টের ভাষায় বলা হয় তখন এটাকে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনে বলা হয়। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইজ সিগমা। এটা তার সাইন। ওকে, সিগমা। তো এটার মানে কেউ বলতে পারবে যে রিস্ক 8% বা পোর্টফোলিওর এক্সপেক্টেড রিটার্ন ধরো 10% আর রিস্ক 8%, এটার মানে কেউ বলতে পারবে? বা পোর্টফোলিও এর 12%, রিস্ক 9%, এটার মানে কি? রিস্ক 8% মানে কি? বা এক্সপেক্টেড রিটার্ন তো তোমরা বুঝলে যে এই পোর্টফোলিওটা নিলে 10% আমার আসলেও আসতে পারে, ঠিক আছে। রিস্ক 8% মানে কি মনে হচ্ছে? জাস্ট একজন দুজন অ্যান্সার করো, কি মনে হচ্ছে রিস্ক 8%, এটার মানে কি? রিস্ক 8% মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 8% আছে, সিগমা ইজ 8%। পোর্টফোলিও ওয়ানের মানেটা কি? কেউ কি বুঝতে পারছো? হ্যাঁ, না, আচ্ছা, লস। হ্যাঁ, হ্যাঁ, লস হলে 8% হবে ম্যাক্সিমাম লস। 10% রিটার্ন করার জন্য 8% রিস্ক নেওয়া হচ্ছে না। না, 8% লস হতে পারে না, পার্শিয়ালি ট্রু। বিউটি শাহ তোমরা যা বলছো ম্যাক্স লস না, বলছি তোমাদের এই কনসেপ্টটা না থাকাটাই উচিত। হ্যাঁ, প্লাস মাইনাস 8%, গোপাল সেন, ইয়েস ইয়েস, প্লাস মাইনাস 8%, হ্যাঁ ঠিক বলেছে গোপাল সেন, ঠিক বলেছে। আচ্ছা চলো বলি, এটার মানে হচ্ছে পোর্টফোলিও রিটার্ন 10% আসতে পারে, কিন্তু আবার এই দিকে +8 18%ও হতে পারে, আবার এখানে মাইনাসের দিকে 8% মাইনাস হয়ে 2%ও হতে পারে, ঠিক আছে। এইটা এক্সপেক্টেড রিটার্ন মানে হচ্ছে মিন, ঠিক আছে, অ্যাভারেজ মিন রিটার্ন। এক্সপেক্টেড রিটার্ন মানে হচ্ছে ওই পোর্টফোলিওটার মিডিয়ান মোড, এরকম স্ট্যাটিস্টিক্সে অনেক নাম হয়তো কেউ কেউ শুনেছো। তো মিন হচ্ছে 10%। এবার কতটা ভ্যারি করতে পারে? কতটা? 8%। পজিটিভ দিকেও হতে পারে, এবার নেগেটিভ দিকেও হতে পারে। এবার প্রবলেম হলো স্ট্যাটিস্টিক্স যেহেতু এগুলো ম্যাথামেটিশিয়ানরা করেছে, সেই জন্য তারা পজিটিভ দিকটাকেও ওই রিস্কের মধ্যেই রেখেছে, কিন্তু আমাদের জন্য তো এইটা রিস্ক নয়। আমরা তো বরং 18% এলে খুব খুশি হব। যার পোর্টফোলিওর এক্সপেক্টেড রিটার্ন 10, তার 18 এলে আমরা খুশি হব। আমরা খুশি হব না 2%টা পেলে, লেফট সাইডের জন্য। কিন্তু যাই হোক, অঙ্ক তা বলছে না, তাই জন্য আমরা যখন পে অফ কার্ভ দেখব তখন সেই অনুযায়ী আমরা বুঝে নেব ব্যাপারগুলো। কিন্তু ঠিক আছে, এই স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটার মানে হচ্ছে এই এই যে এটা হচ্ছে এই। এবার বলো এটা হচ্ছে রিস্ক সিগমা, বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমরা বলবো। এবার বলো, আমি যদি এই পোর্টফোলিও 1-এরই আমি যদি বলি রিস্ক 2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, 2 সিগমা, তার মানে 10%, নিশ্চয়ই বুঝতে পারছো উপরের দিকে কতটা যেতে পারে? 8 দুগুণে 16, 16 প্লাস 10, 26% উপরের দিকে হতে পারে, ঠিক আছে তো। টু 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 ইন্টু স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমি যদি বলি, তাহলে এটার রিস্ক আমি বললাম পোর্টফোলিও 1-এর 2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 8, তাহলে 8 দুগুণে 16, 16 প্লাস 10, উপরের দিকে পজিটিভ সারপ্রাইজ আমি বলবো 26% হতে পারে, আর নিচের দিকে 16 মাইনাস হতে পারে, 10 মাইনাস 16 -6% রিটার্ন। এইটা ক্লিয়ার সবার? জাস্ট হ্যাঁ লিখে দাও। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা বুঝেছো? ওকে, এই ব্যাপারটা হ্যাঁ কি না লেখো, ততক্ষণ আমি একটা কথা বলছি। যখন কোনো কিছুর পোর্টফোলিওর ব্যাপারটা করা হয়, বোঝা হয় বা ভাবা হয়, তখন এই স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা আসলে কি? শোনো, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা যখন করা হয়
তখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা দিয়ে তোমাদেরকে আমি এই করব না, তাও যদি কেউ জানতে চাও এইটা নেওয়া হয় এক্স মাইনাস মিউ হোল স্কোয়ার এন, এটা আবার হোল, মানে এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হচ্ছে তোমার কি বলে তোমার টোটাল পপুলেশনের স্ট্যান্ডার্ড ডিভিশন হয় আর একটা স্যাম্পেলের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হয়, ওইসবে কচকচানিতে যাব না। ব্যাপারটা কি শোনো, ব্যাপারটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মানে হচ্ছে একটা জিনিস আছে নর্মাল, এবার হিস্টোরিক্যালি বা অ্যাভারেজ ও কতটা ডান দিকে বা বাঁ দিকে কতটা ভ্যারি করতে পারে, পাতি কথা সেটা কতটা ভ্যারি করতে পারে, এটা তার মিন মানে মধ্যমা বা একটা অ্যাভারেজ ভ্যালু, সেটা থেকে ও কতটা দূরে যেতে পারে, কতটা এক্সট্রিম কেসে যেতে পারে, সেটাই হচ্ছে ওর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এবার আমায় বলো, এটাকে নামের মধ্যেই আছে না স্যার, আমি বুঝলাম না। বুঝলে না কেন শান্তনু? টু টু ইন্টু স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মানে 8-এর জায়গায় তোমার হবে 16, 8কে 2 দিয়ে গুণ করলে 16, তো তাহলে যে পোর্টফোলিও রিটার্ন 10%, তাহলে তার পজিটিভ সাইডে 10 প্লাস 16 18 হতে পারে, আবার মাইনাস কেসে কত হতে পারে 10 মাইনাস 16, 10 প্লাস 16 26 হতে পারে, আবার 10 মাইনাস 16 সেটা হতে পারে 10 মাইনাস 16 করলে কত হয়, -6 হয়, সেই এই রিটার্নটা আসতে পারে। যদি আমি বলি পোর্টফোলিও 1 উইথ আ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 8, কিন্তু আমার 2 ইন্টু স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মতো আপনার লস হতে পারে। ধরো ধরো আমি তোমাদের সবার জন্য বলছি, তোমরা ধরো কারোর পোর্টফোলিও ম্যানেজার, আম্বানির পোর্টফোলিও ম্যানেজার, আম্বানির কাছে গেলে আম্বানিকে বলে স্যার আমার একটা এই পোর্টফোলিওতে আছে, এই পোর্টফোলিওতে টাকা লাগাও। প্রথম কথা কি জিজ্ঞেস করবে আম্বানি? রিস্ক কিতনা হ্যাঁ ভাই, বলো কিতনা রিস্ক रहेगा। তো তুমি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অনুযায়ী বলবে, রিস্কের তো ডেফিনেশন নেই, রিস্কের ডেফিনেশন স্ট্যাটিস্টিক্স অনুযায়ী বা এই অনুযায়ী স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তা বলবে স্যার আমার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 8%, 8% এই পোর্টফোলিওর। তখন বলে ম্যাক্সিমাম 8% বললে কি সে থেমে যাবে? সে 100 কোটি 200 কোটি 500 কোটি লাগাবে। সে বলবে ভাই ঠিক है वो तो समझा, मैक्सिमम कितना मेरा जा सकता है बोलो, मैक्सिमम। তো তখন তুমি একটা অঙ্ক আছে যে 95% কেসে 2 সিগমা মানে 2 ইন্টু স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পর্যন্ত লস হতে পারে, হিস্টোরিক্যাল তোমার ওই পোর্টফোলিওতে ব্যাক টেস্ট করে দেখা আছে। তখন তুমি বলে স্যার मैक्सिमम 18% जा सकता है, क्योंकि 8 है, सॉरी 16% जा सकता है, 2 इंटू स्टैंडर्ड डिविएशन इतना जा सकता है 95% ऑफ द केसेस, और 5% অফ কেসেস আরও বেশি যেতে পারে, কিন্তু ঠিক আছে আমরা নর্মালি তো থাকবো, থিওরিটিক্যালি পোর্টফোলিও জিরো হতে পারে। তো এইভাবে তুমি তাকে রিস্কটা বোঝাবে লেম্যানের ভাষায়, যাতে তারা বুঝতে পারে, তাই জন্যই এরকমভাবে করা। এই ফর্মুলা দিলে সে ঘন্টা বুঝবে, সে ছুঁড়ে ছুঁড়ে দেবে, কি বলছো তুমি, নর্মালি বলো যেটা আমরা বুঝি, ঠিক আছে, বুঝেছো? তাই জন্য তাই এবার দেখো কথাটা কিন্তু স্ট্যান্ডার্ড এসেছে, এটা ডিভিয়েশন আসেনি। মানে এই যে 26% এটা কি ফিক্সড? উত্তর হবে না, এটা ওয়ার্স, এটা আরও 28-30%ও হতে পারে, খুব ভালো সেটা হলে। আবার -6%ই কি থেমে থাকতে পারে? না, এটা আরও বেশি হতে পারে, -10%ও হতে পারে, এইও হতে পারে। স্ট্যান্ডার্ড মানে এর মধ্যেই দেখা গেছে হিস্টোরিক্যালি এর মধ্যেই ঘোরাফেরা করে 95% অফ কেসে এর মধ্যেই ঘোরাফেরা করে, 95% অফ কেসে। এটা কোত্থেকে আসে এবার বোঝো, তারপর আমি কার্ভে যাব। সেটা হচ্ছে ওকে, এটা নিশ্চয়ই তোমরা অনেকেই জানো। এই যে মিউ যে লিখলাম, এই মিউটা হচ্ছে এইটা মিন বা এটা তোমাদের ক্ষেত্রে এক্সপেক্টেড রিটার্ন, এই যে 10%-এর কথা হয়েছিল না এখানে, এই 10%টা, হ্যাঁ এটাই হওয়ার চান্সটা সব থেকে বেশি। এই যদি এটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মানে ওই নামটা জাস্ট বোঝো, মানে প্রবাবিলিটিটা এরকম হতে পারে, একটা যা তুমি ট্রেড করো,
সেটা তো প্রবাবিলিটির খেলা, যে তোমার 80% টাইমে লাভ হতে পারে, 20% লস হতে পারে, 20% কেসে, সবই প্রবাবিলিটির খেলা। তা যাদের সায়েন্স বা এসব নিয়ে পড়েছো তারা এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন নামটা হয়তো শুনেছো, যারা শোনোনি তাদের জন্য আমি ইজি করে বলছি, এটা মানে প্রবাবিলিটি তোমার কতটা কি হতে পারে। এই যে 10% কেসে তোমার মানে ম্যাক্সিমাম এই ধরনের যদি ডিস্ট্রিবিউশনটা ইকুয়াল হয় তাহলে এই হয়, আর এইখানে তোমার লস হওয়ার চান্সটা এইখানে বাড়ছে, এইখানে, ঠিক আছে। এবার এইখানে আর এইখানে তোমার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, 1 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, মানে লাভ হলে আমার দেখো মিন যে 10%, মিন 10%, তার থেকে লাভ হলে এই যে এত বেশি লাভ হতে পারে, মানে 10, এই যে এইখানে সাথে সাথে চলে যাও, 10+8, 10+8 18% হবে এইখানে, আর এখানে এবার আর এখানে হলে 10, এখানে 2%, এত দূর ক্লিয়ার। আর আর একটা আমি করি এখানে, এটা 2 সিগমা, এটা 2 সিগমা, এই দিকেরটা প্লাস এই দিকেরটা মাইনাস, আমি মাইনাস সাইনটা আর বারবার দিচ্ছি না, বুঝেই যাও। তাহলে কি এইরকম কেসে, এক্সট্রিম কেসে এতটা চান্স আছে তোমার আবার মাইনাসে হওয়ারও। এর যে চান্স থাকে স্ট্যাটিস্টিক্যালি এটা 68%, মানে তোমার রিটার্ন এই এর মধ্যে ভ্যারি করবে, 1 স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মধ্যে ভ্যারি করবে, তার ভ্যালু হচ্ছে 68%। জানি মাথায় অনেক কচকচানি ঢুকছে যে এত অঙ্ক কি হচ্ছে, আমি তারপর সহজে মানে ওই কার্ভে আসবো, কিন্তু পে আউট কার্ভে এলে বুঝতে পারবে না যে কোন স্ট্রাইক প্রাইস চুজ করব, কেন করব। সবাই তো বলে এটা করো, কেন করব আমি, হবে না, ঠিক আছে। এতদূর সবাই ক্লিয়ার? এটা 68%, এইটা হওয়ার প্রবাবিলিটি থাকে 95%। এবার জিজ্ঞেস করো না স্যার কোথা থেকে এই প্রবাবিলিটিটা এলো, সেই আমরা তো এখানে অঙ্কের ক্লাস করতে বসিনি, বাই স্ট্যাটিস্টিক্যাল থিওরি, মানে 2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মধ্যে পোর্টফোলিও ভ্যারি করার যে চান্স, প্রবাবিলিটি, এই যে এই ডিস্ট্রিবিউশনটার কি নেবে, এই এতটা এরিয়ার এই নিলে কি বলে ইন্টিগ্রেশন করলে, ইন্টিগ্রেশন নিশ্চয়ই জানা আছে, এরিয়া অফ দ্য কার্ভ, বেল শেপড কার্ভ, ওটা নিলে 95% অফ টোটালটা আসে, তাই জন্যই 95%। আমি ইন্টিগ্রেশন করে তোমাকে দেখাচ্ছি না নিশ্চয়ই, এই না, পার্থ বলছে অসাম চলছে, হ্যাঁ একটু অন্যরকম ফিল আসছে তো, এরকম কোনো ইউটিউবের চ্যানেলে দেখবে না, কারণ তারা শেখাতে চায় না, আমি তোমাকে একদম বেসিক শিখছি, জীবনে আর ভুলবে না। মানে বাড়িতে গিয়ে কাউকে তুমি জ্ঞান দিয়ে আসতে পারো, অঙ্কের ক্লাস শিখিয়ে দিয়ে আসতে পারো পোর্টফোলিওর, ঠিক আছে। এখান থেকে যে পোর্টফোলিও 2 লিখেছি, এখান থেকে নিজের ইনভেস্টমেন্টেরও পোর্টফোলিও চুজ করতে পারো, কেন মিড ক্যাপের একরকম স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হয়, লার্জ ক্যাপের একরকম স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হয়, রিটার্ন বেশি, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন একটু বেশি, তাহলে কোনটা আমার অপটিমাম পোর্টফোলিও হবে সেটা নিজেই চুজ করতে পারো। যাই হোক, এগুলো অনেক বড় কথা, কিন্তু ঠিক আছে, সেটা পারো। তুমি যদি কেউ পোর্টফোলিও ম্যানেজার হও, কারোর বড় বড় যখন টাকা তুমি ম্যানেজ করবে, এই করবে, তখন তোমাকে এগুলোই করতে হবে, তার জন্যই তোমার টাকাটা হাই। হ্যাঁ, এই যে পোর্টফোলিও ম্যানেজাররা মিউচুয়াল ফান্ডের বলো বা এফআইআইদের বলো, মোটা টাকা যে রোজগার করে, কেন তারা এইসবের জন্যই করে, ঠিক আছে। ইটস গুড টু লার্ন, হ্যাঁ অলওয়েজ গুড টু লার্ন, সব থেকে তো এই হলো। আবার বলছি, বেল শেপড কার্ভ, এটা হচ্ছে তোমার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ রিটার্ন, ঠিক আছে, অফ রিটার্ন। এখানে আছে তোমার এক্সপেক্টেড রিটার্ন ধরে নাও এক্স অ্যাক্সিসে, আর এখানে তোমার রিস্ক, এরকম একটা ধরতে পারো। বা আসলে এটা কি, এটা ওই এক্স অ্যান্ড ওয়াইটা একটু বলাতে ভুল হলো তোমাদেরকে, আসলে সহজ করে বোঝানোর ক্ষেত্রে আমি তো ম্যাথামেটিক্যালি অনেক কিছু বললে অনেক কচকচি হয়ে যাবে, সেটা না। আমি বোঝাতে চাইছি যে এই জিনিসটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, মানে আমার রিটার্নটা কেমন আসতে পারে তার একটা প্রবাবিলিটি, নর্মাল প্রবাবিলিটি, হ্যাঁ এটাকে বলে নর্মাল প্রবাবিলিটি, এরকম হয়ে থাকে সাধারণত। তো তার মধ্যে যদি তুমি দেখো এটা হচ্ছে তোমার একদম মিন কেস, মানে ওই যে 10% যে উপরের উদাহরণ দিলাম, এক্সপেক্টেড রিটার্ন 10, যদি কোনো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন না থাকে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নেই এরকম কোনো ইনস্ট্রুমেন্ট জানো? শেয়ার ফেয়ার করছো তো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন থাকবেই, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নেই এরকম কোনো ইনস্ট্রুমেন্ট জানো? লেখো, তাহলে বুঝবো যে হ্যাঁ একদম আমার সাথে আছো, একদম মাথা খুলে বুঝছো। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নেই এরকম কোনো ইনস্ট্রুমেন্ট জানা আছে? এফডি, ওকে, উৎসা পাল বলছে এফডি। আর কেউ? এফডি লিকুইড ফান্ড মানে ফিক্সড ইনকাম, মানে ফিক্সড রেট অফ ইনকাম, ভেরি গুড। ফিক্সড রেটকে আমরা আরএফ বলি, আরএফ, ওকে, রিটার্ন, রেট অফ রিটার্ন অফ ফিক্সড অ্যাসেট, আরএফ। আরএফ এর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ আরএফ কত?
স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ আরএফ কত? হ্যাঁ, গভর্নমেন্ট বন্ড, তোমরা সবাই ঠিক। গোল্ড নয় শ্রীদাম, গোল্ড নয়, গোল্ডের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আছে। গোল্ড তো প্লাস মাইনাস, গোল্ডকে তুমি বলতে পারবে কত নেক্সট বছরে কত রিটার্ন দেবে, তুমি কি শ্রীদাম বলতে পারবে? বলতে পারবে না, রাইট? তাহলে নয়। গভর্নমেন্ট বন্ড এগুলোর যেগুলো যেগুলো ডেট অ্যাসেট তাদের সিগমা অফ আরএফ কত? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ আরএফ কত? এটা আমাদের পিপিএফ, হ্যাঁ ঠিক আছে, এর ফিক্সড রিটার্ন মোটামুটি ফিক্সড রিটার্ন। তাও প্রত্যেক বছরে গভর্নমেন্ট একটু ডিসাইড করে, কিন্তু যেটা ডিসাইড করে সেটা ফিক্সড। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ আরএফ এটা এটা কত? এটা কত? এটা কত? ভ্যালুটা কত? হয়তো একটু ডিলেতে আসছে। 0 ভেরি গুড। 0 প্লাস মাইনাস 0 না, জিরোর কোনো প্লাস মাইনাস হয় না। 2, 3 এসবের প্লাস মাইনাস হয়। ওই রিয়েল নাম্বার লাইনে যখন 0 থাকে তার কোনো প্লাস মাইনাস হয় না। 0 প্লাস আমরা বলি ওই ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশনে, মানে 0 প্লাস মানে এই দিক থেকে আসছি, 0 মাইনাস মানে এই দিক থেকে আসছি, ওই অঙ্কের ব্যাপার, ওইখানে আমরা যাচ্ছি না। ঠিক আছে, জিরোর উপরে যে মাইনাস বা প্লাস লেখা হয় এটার মানে ওইটা আলাদা। ওটা কোন দিক থেকে তুমি ওই ইনফিনিটি থেকে কোন দিক থেকে আসছো সেইখানে, যারা সায়েন্সের স্টুডেন্ট বুঝতে পারবে, তাছাড়া নয়। ওকে, পুরনো পড়া অথচ ভুলে যাওয়া জিনিসগুলো ঝালিয়ে নিচ্ছি, থ্যাঙ্কস। ওকে ঠিক আছে, সো সিগমা অফ আরএফ ইজ 0। ঠিক আছে, মানে সিগমা মানে ওই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ আরএফ ফিক্সড রিটার্নের 0। ঠিক আছে, এটা তো ফিক্সড রিটার্ন নয়, তাহলে এটা এবার এর প্রবাবিলিটি আমি বার করছি যে 2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের 95%। এবার ভাবো তুমি নিজেকে আম্বানি ভাবো কিছুক্ষণের জন্য, তাহলে কি স্যার এই এক্সট্রিম পয়েন্ট আরও এইদিকে তো আছে, এইদিকে কি হতে পারে? না, হতে পারে, পৃথিবীতে তো সবই হতে পারে, কিন্তু 95% কেসেসে স্ট্যাটিস্টিক্যালি এটা দেখা গেছে যে 95% কেসে এই 2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মধ্যেই এইটা ভ্যারি করবে রিস্কটা। ঠিক আছে, এবার দেখো স্ট্যাটিস্টিক্যালি দেখা গেছে, এটার মানে কি? এটার মানে বোঝা উচিত। মানে ধরো মেসি বিগত 100টা ম্যাচে পেনাল্টি শুটআউটে কোন দিকে বলটা মেরেছে বেশিরভাগ সময়, সেটা যদি অ্যানালিসিস করে দেখা গেছে, একটা কোচ তার অপোনেন্ট কোচ অ্যানালিসিস করে দেখলো যে সে বাঁ দিকে, গোলকিপারের বাঁ দিকে বলটা মারে বেশিরভাগ ক্ষেত্রে। 100টার সে স্যাম্পল নিল, 100টা স্যাম্পল নিয়ে সে দেখলো 70 বার সে বাঁ দিকে মেরেছে, 70 বার সে গোলকিপারের বাঁ দিকে মেরে গোল করেছে। তাহলে সেই কোচ তার অপোনেন্টের কোচ তার গোলকিপারকে নেক্সট যখন পেনাল্টি শুট আউট হচ্ছে তখন কি পরামর্শ দেবে? দেখো ভাই, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বাঁ দিকে মারে, ইউ শুড বি অ্যালার্ট অন ইউর লেফট সাইড। ঠিক আছে কিনা, প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি, তাই না? 70 বার সে ওখানে মেরেছে। এবার মেসি পেনাল্টি নিতে এলো, তার প্রবাবিলিটি কি? 70% সে ওইদিকে মারতে পারে, কিন্তু 100 টাইম যে ওইখানেই বাঁ দিকেই মারবে তা তো নয়, সে ডান দিকেও কিন্তু মারতে পারে, কারণ তারও প্রবাবিলিটি আছে। কিন্তু বেশিরভাগ সময় সে বাঁ দিকে মেরেছে, রাইট? তাহলে এটা আমাকে একটা ধারণা তৈরি করে দেয়। সবাই এই উদাহরণটা বুঝেছো তো? তাহলে সেটাই 95% কেসেসে আমার এর মধ্যেই পোর্টফোলিও করবে। এই উদাহরণ অনুযায়ী কত? এই উদাহরণ অনুযায়ী -6% থেকে 26% 2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশনে হলে। সবাই এত দূর বুঝেছো? 95%-এর ক্ষেত্রে আমি এইখানে থাকবো, এটা আমি আম্বানিকে গিয়ে বলবো অ্যাজ আ পোর্টফোলিও ম্যানেজার, দেখুন ভাই, তোমার 95% কেসেসে বেশিরভাগ সময় স্যার আপনার যে পোর্টফোলিওটা হবে -6% রিটার্ন দিতে পারে। এটা আমি তোকে তো বলবোই না, মানে এটার তো দরকার নেই, এটা হলে তো সে বলবে যে বাহ খুব ভালো। এটা তো রিস্ক নয়, সবাই আমার সাথে আছো বলো, এটা তো রিস্কই নয়। রিস্ক তো এটা। আমি তাকে বলবো স্যার 95% ক্ষেত্রে -6% আপনার রিটার্ন পোর্টফোলিওর আসতে পারে। এবার তার উপর সে যে বলে ওকে -6% আবার ক্ষেত্রে যদি আসতে পারে তো ঠিক আছে, -6% मैं বিয়ার কর सकता हूं, তাহলে এই পোর্টফোলিওটা আমি তাকে দেব। আর যদি সেটা সে না পারে, বলে না না -6 তো বহুত ज़्यादा हो रहा है, তখন আমি কি বলবো, ঠিক আছে তাহলে আমার কাছে পোর্টফোলিও 3 আছে, যার রিটার্নটাও কম 8%, কিন্তু স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটাও আপনার 4% মাত্র। তাহলে টু স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করলেও কম হবে, কিন্তু এটা 8% হয়ে গেল। ঠিক আছে, ওই আমার রিস্ক না নিতে চাইলে তো আমার রিটার্নও কম আসবে। এবার তার উপর ইনভেস্টারের উপর ডিপেন্ড করছে। বোঝা গেল?
সবাই ক্লিয়ার? ভেরি গুড। তাহলে -6 থেকে 26 এই ভূমিকাটা দিয়ে এবার আমি আসব বিয়ার পুট স্প্রেডে, তাহলে একদম তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। চলো চলো চলো, এবার আমরা জানবো যেটা, সেটা হচ্ছে, একটু লিখে দাও তোমরা এটা ক্লিয়ার কিনা। পে অফ। আর আজকের পড়াটা কেমন লাগছে একটু বলো, একটু স্কুল স্কুল ফিল হচ্ছে? আমার সাথে থাকলে মাসে একটা দুটো করে এরকম ক্লাস করাবো, যেখানে ইকোনমি, এই মানে শেয়ার মার্কেটের পিছনের ব্যাপারটা তোমাদের বোঝাবো। তাহলে কি, তাহলে শেয়ার মার্কেটটাকে ওই জুয়া বা গ্যাম্বলিং হিসাবে দেখাই ছেড়ে দেবে, দেখাই ছেড়ে দেবে, এটাকে অ্যাজ আ বিজনেস দেখার কথা ভাববে, মানে অন্য রকম মানসিকতা লাগবে। বলো সেটা কেমন লাগছে, বলো, একটু জল খাই ততক্ষণ। অন্য রকম ক্লাস, হ্যাঁ দাদা, নিউ ক্লাস হচ্ছে। আমি ফেব্রুয়ারি মাসে আরও তোমাদের জন্য কিছু ভেবেছি, আরও ভালো লাগবে ফেব্রুয়ারি মাসে, নেক্সট মাসে আশা করি তোমরা থাকবে। নেক্সট মাসে আরও কিছু আমি প্ল্যান করছি তোমাদের জন্যে, দাঁড়াও, এই ব্যাপারগুলো লাগবে, ডিপ নলেজ নিতে চাই এরকম। ভেরি গুড, ওকে। চলো এবার আমি পে অফ কার্ভে আসবো। পে অফ কার্ভ বিভিন্ন জিনিসের হয়, বুল কল স্প্রেড, হ্যানা ত্যানা, তোমার ওই কি বলে, বাটারফ্লাই, এই হ্যানা ত্যানা। আজকে তো সেটার ব্যাপার নয়, আজকে অপশানের আমি বিয়ার পুট স্প্রেডটা ভালো করে বুঝবো। একবার বিয়ার পুট স্প্রেড বুঝে গেলে, তার পে অফ কার্ভ বুঝে গেলে, অন্য যে কোনো পে অফ কার্ভ তোমরা নিজেরা অ্যানালিসিস করতে পারবে। তারপর তো এরকম সিরিজের ক্লাস আমি করাবোই। ধরো আজকে বিয়ার পুট করালাম, ফেব্রুয়ারিতে আমি প্ল্যান করেছি হয়তো ওই বাটারফ্লাই, তারপর যে স্ট্র্যাটেজিগুলো নেওয়া হয় তার পে অফ কার্ভ নিয়ে আলোচনা হবে, এই হবে। কিন্তু সেখানে তোমাদের বেসিকটা এইটার মাধ্যমে ফিক্সড হয়ে যাবে আশা করি। চলো চলো, এবার আবার আবার একটু মন দাও পে অফ কার্ভে। পে অফ কার্ভে এরকম এরকম দুটো লাইন থাকে, এরকম দুটো লাইন থাকে, তাই তো পে অফ কার্ভে। আচ্ছা, ধরো নিফটির উদাহরণ নিয়ে বলছি, এটা নিফটি, এটা নিফটি 50, ওকে। এই দিকে পজিটিভ, মানে নিফটি বাড়বে, এই দিকে নেগেটিভ, স্বাভাবিক ব্যাপার, এক্স অ্যাক্সিস এইদিকে নেগেটিভ হয় জানো। এই দিকে, এই দিকে মানে ওয়াই অ্যাক্সিস, এটা যে এইখানে তোমার ধরো পে অফ আর প্রফিটের মধ্যে একটু পার্থক্য আছে, ওই বললে তুমি এই হয়ে যাবে, আমি পি লিখে দিই। প্রফিটও ভাবতে পারো, পে অফও ভাবতে পারো, যাই যাই ভাবো, ঠিক আছে। এটা হচ্ছে এই, অতটা ভেবো না এখন আপাতত, এই জন্য পে অফ আর প্রফিট একই ধরে রাখো, মানে তোমার কি আসবে, তোমার মাল্লু কি আসবে সেটা, বা মাল্লু কি যাবে, ঠিক আছে সেইটা, ওকে। এইবার তুমি যদি বিয়ার পুট স্প্রেড করো, একটা একটা নিশ্চয়ই ফিলিং আসছে, বিয়ার পুট স্প্রেড মানে আমি নিফটি নেগেটিভ হলে আমি রোজগার করব, নিফটি নেগেটিভ হলে আমি রোজগার করব, তাই তো? তার মানে একটা ফিলিং নিশ্চয়ই আসছে, আমি এখানে ছোট্ট করে একটা একে বোঝাবার চেষ্টা করি। নিফটি নেগেটিভ হলে, নিফটি নেগেটিভ, এখানে নিফটি নেগেটিভ, এই দিকে গেলে নিফটি নেগেটিভ, তার মানে একটু ফিল আসছে নিশ্চয়ই এই দিকে আমি একটু প্রফিট করার সম্ভাবনা আছে, এখানে আমার গ্রিন হবে, আমি গ্রিন নিই, এই দিকে আমার গ্রিন হবে, এই দিকে আমার পয়সা আসবে যদি নিফটি এই নেগেটিভে যায়, একটা ফিল আসছে, হ্যাঁ কি না? আর এই দিকে যদি নিফটি যায়, এই দিকে যদি নিফটি যায়, তাহলে আমার, তাহলে আমার এইখানে প্রফিট পজিটিভ, তো তার মানে এই অ্যাক্সিসে এইখানে প্রফিট নেগেটিভ, এখানে নেগেটিভ পি, এখানে তো প্লাস পি, রাইট? তাহলে আমার এইখানে এইখানে একটা জিনিস আসবে, নিফটি যদি পজিটিভে যায়, এখানে এইদিকে নিফটি পজিটিভ, তাহলে এইখানে ফিল আসছে কিনা একটু বলো, এরকম তো একটা মনে হচ্ছে যে এই দিকে যদি নিফটি যায় আমার রেড হবে, আমার প্রফিটটা নেগেটিভ হবে, লস হবে, একটা ফিল আসছে। তার মানে কোনো সফটওয়্যারের দরকার নেই, ইউ ক্যান মেক ইউর ওন পে অফ কার্ভ, মানে একদম মাথায় ঢুকে যাবে জীবনে, ঠিক আছে তো? ঠিক আছে, এটা 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 একটু ফিল আসছে, রাইট? এটা একটু ফিল আসছে, ব্যাস, এই ফিলটাই দরকার তোমাদের, এই ফিলটাই দরকার। তার মানে
সাধারণত কীরকম হয়, এই দিকে আমার পজিটিভ, এই দিকে আমার পজিটিভ, ঠিক আছে, এই দিকে আমার পজিটিভ, এই দিকে আমার পজিটিভ, আর এই দিকে আমার নেগেটিভ। আমি নীল আর এই করছি না, এই দিকে আমার নেগেটিভ, ঠিক আছে। দুটো আমি লাইন টেনেছি, বলছি এখানে গিয়ে এরকম, এইটা হচ্ছে ম্যাক্স প্রফিট। এই যে এই লাইনটাকেই যদি আমি ডট 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 করে এইখানে আনি, এইখানে যত টাকা হবে, এটা তো 0 টাকা, এটা 0 টাকা, তারপর ধরো 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা, 6 টাকা, এরকম করে বাড়ছে টাকার অঙ্কটা, যাই হবে সেটা পরে আসছি। এইখানে যে আসছে এটা আমার ম্যাক্স প্রফিট, ঠিক আছে। এবার স্যার ম্যাক্স প্রফিটে গিয়ে এরকম সমান্তরাল লাইন হয়ে যাচ্ছে কেন, সব বলবো, সব পরে আছে। আর এইখানে যেটা আছে সেটা আমার, এটা হচ্ছে ম্যাক্স লস, ধরো লস, লস, ম্যাক্স লস, ঠিক আছে। ম্যাক্স প্রফিট আর ম্যাক্স লস মোটামুটি। তার মাঝখানে এইখানে ব্যাপারটা, এখানে অরিজিন, এখানে ব্যাপারটা এরকম যাবে, বা বেসড অন তুমি কত টাকা দিচ্ছ তার অনুযায়ী একটু এই দিকে একটু 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 পজিটিভ দিয়ে এরকমভাবে কাটে, মানে তোমার একটু কস্ট ফস্টও যায়, ওগুলো দেখানো হয় না, তোমার ব্রোকারেজ তো ওসব পে অফ কার্ভের মধ্যে অতটা থাকে না। তো ব্রোকারেজ যদি তুমি ওইসবও নাও তাহলে একটু মানে নিফটি একদম জিরোতে যেখানে নিয়েছো সেখানেও যদি তোমার হয় একটু কস্ট যায়, মানে ওই কস্টটাকে একটু এই করতে হয়, ওটা ছাড়ো, আমাদের ব্রোকারেজ কি 20 টাকা 40 টাকা ওইসব নিয়ে আর ভাবছি না, তাই জন্য যাই হোক, ঠিক আছে। এটাকে অরিজিন ধরে নিও, আমার আঁকাটা খুব একটা ভালো হয়নি হয়তো, তা ঠিক আছে মোটামুটি। ওকে, এটা ম্যাক্স লস, এটা ম্যাক্স প্রফিট। ব্যাপারটা এখানে নয়, ব্যাপারটার এরপরে যে দুটো ব্যাপার আছে সেটা আমি তোমায় বলছি। যে জিনিসটা দুটো এবার মনে প্রশ্ন বা দুটো জিনিস আসতে পারে। এক হচ্ছে এটা সমান্তরাল কেন হয়ে যায় এই জায়গায় গিয়ে, মানে আরও এরকম তো বাড়তেই পারবে। এখানে দেখো প্রফিটটা বাড়ছে, এখানে কিন্তু প্রফিটটা বাড়ছে, এখানে এই পার্টটা কি, এই পার্টটা নিফটি যত নেগেটিভ যাচ্ছে আমার প্রফিট হু হু করে বাড়ছে, আমার প্রফিট বাড়ছে, তাই না? তাই তো, আমি আবার এটা করে দিই, ঠিক আছে, এটার দরকার নেই। হ্যাঁ, বুঝেছো, নিফটি যত তাহলে এরকমই তো হতে পারতো, এরকমই তো লাইনটা হতে পারতো আমার, কিন্তু একটা এই সময় গিয়ে সমান্তরাল হয়ে যাচ্ছে, সেটা কেন, এই একটা প্রশ্ন। আর দ্বিতীয় হচ্ছে আমি স্ট্রাইক প্রাইস কিভাবে চুজ করব, রাইট? আগে আমি যেটা তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট, স্ট্রাইক প্রাইস কি করে চুজ করব সেইটা বলছি। একদম ম্যাথামেটিক্যালি কি হয় আগে, তারপর তো ম্যাথামেটিক ছাড়াও একটা ইনটিউশন বা এসবের ব্যাপার আছে। ম্যাথামেটিক্যালি যখনই দেখবে বেশিরভাগ কয়েকটা ব্রোকার এটা প্রোভাইড করে, তখন তোমার এখানে কিন্তু এরকম 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 এই অ্যাক্সিসে এরকম এরকম দাগ থাকে সাধারণত। এই লাইনটা এখানেও হতে পারে, এই লাইনটা এখানেও হতে পারে, সেটা যে যে অনুযায়ী হবে। একটা লেখা থাকে সিগমা টু সিগমা, সিগমা টু সিগমা, এরকম লেখা থাকে। লেখাটা দেখেছো, এরকম যে লেখা থাকে দেখেছো, এরকম যে লেখা থাকে দেখেছো। আমি যদি আসি, এই যে দেখেছো, এবার এবার বোঝা যাচ্ছে ব্যাপারটা, একটু হ্যানা লিখে দেয়, এই যে 2 সিগমা 1 সিগমা, 1 সিগমা মানে সিগমা, সিগমা আবার 2 সিগমা। এইবার মনে হয় নিশ্চয়ই সিগমা নিয়ে আর তোমাকে কেউ প্রশ্ন করলে একদম ঝরঝর করে বলে দিতে পারবে, এবং এটার মানে কি কি এ বোঝাতে চাইছে সব কিছু, ঠিক আছে। ঠিক আছে, ওকে, ওকে, তাহলে তোমরা এইটা সিগমা, এই যে সিগমা টু সিগমা, বুঝেছো, এরকমই থাকে। এতদিন হয়তো শুধু ছবির মতো দেখে যেতে, জীবনে ওই দিকে তাকাতে না, হ্যাঁ কি না? এবার নিশ্চয়ই দেখবে সিগমা টু সিগমাটা কোথায় আছে। সবাই আছো তো আমার সাথে? ওকে, ভেরি গুড। এবার দেখো ব্যাপারটা কি হচ্ছে,
আমি যদি এই কার্ভটা চুজ করি, এখানে স্ট্রাইক প্রাইস চুজ করলে আমি দেখাবো, এবার আমি সিস্টেমে গিয়ে দেখাবো এই কার্ভটা আস্তে আস্তে স্টিপ হয়, মানে আস্তে আস্তে তোমার এরকম হয় না, আমি অন্য কালার ইউজ করি, ধরো ব্লু, হ্যাঁ, এটা আস্তে 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 ধরো এরকম হয়, এরকমও হতে পারে, এরকম হয়ে গেল হয়তো, এরকম হয়ে গেল হয়তো, বেসড অন স্ট্রাইক প্রাইস তুমি কি চুজ করছো, এরকম হতে পারে। আবার আমি যেটা আগে ব্ল্যাক কালারে টেনেছি সেটা এরকম হয়, দেখেছি সবাই, আমি জানি তোমরা 99%, বা আমি যদি এটা ইউটিউবে রিলিজ করি, 99% লোক এই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন জানে না বলে ওই জায়গাটা কেউ দেখেই না, কিন্তু ওই জায়গাটাই ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট জিনিস, রিস্কটা ম্যানেজ করা। কেন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যে রিস্ক সেটাই অর্ধেকজন জানে না, এবং স্বাভাবিক ব্যাপার, আমাদের তো স্কুলে এরকমভাবে পড়ানোও হয়নি না, আমি তো বলছি আমাদের ফিনান্স স্কুলে একটু পড়ানো উচিত, আমি তো তার খুব পক্ষপাতী। যারা এটা ইউটিউবে দেখবে পরে তারা প্লিজ নিচে কমেন্টে লিখো যে এটা দরকার কিনা, অ্যাটলিস্ট 11-12-এ একটু ফিনান্স আমাদের পড়ানো উচিত, ওই যারা কমার্স নিচ্ছে তাদেরকে পড়াবো ওই রকম ব্যাপার না, আর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ স্ট্যাটিস্টিক্স ইন ফিনান্স বা একটু ফিনান্সের দিকটা পড়ানো উচিত বলে মনে করি আমি, এখন খুব জরুরি হয়ে গেছে। যাই হোক, সেটা অন্যর ব্যাপার। হ্যাঁ, তোমাদের জন্যই ইনভেস্ট করছি আর কি, যাতে তোমাদের আরও ভালো পড়াতে পারি, ভালো জিনিসগুলো করতে পারি। যাই হোক, তো এই ব্যাপারটা হলো। এবার দেখো, এবার আমি তোমার এবার বলো, এইটা ব্লু কার্ভটাকে আমি লিখে দিই কার্ভ নাম্বার 2, আর আর ব্ল্যাকটাকে আমি লিখে দিই কার্ভ নাম্বার 1। আমাকে বলো আমি আমি যদি এই কার্ভ নাম্বার 1-এ এই স্ট্র্যাটেজিটা নিই, কার্ভ নাম্বার 1-এ ইনভেস্ট করি, মানে কার্ভ নাম্বার 1 অনুযায়ী আমি স্ট্র্যাটেজিটা নিলাম, আর এগুলো স্ট্রাইক প্রাইসের জন্য কিন্তু এরকম চেঞ্জ হচ্ছে, শিফট হচ্ছে, বিভিন্ন স্ট্রাইক প্রাইস নিলে এরকম ব্যাপার। হ্যাঁ, এই পে অফটাও একটু কম বেশি হবে, মানে এই সমান্তরাল রেখাটা হয়তো এখান থেকে হলো, সেটা আলাদা ব্যাপার, আমি জাস্ট এই স্লোপের কথা বলছি। একটা দেখো, একটা 1 সিগমার এখানে আছে আর একটা 2 সিগমার এখানে আছে, এখানেও তাই, ওয়ান সিগমার কাছাকাছি এটা, আর এটা 2 সিগমার কাছাকাছি। আচ্ছা, আবার বলো, পোর্টফোলিও 1, আমি যদি পোর্টফোলিও 1-এ ইনভেস্ট করি বা আমি যদি পোর্টফোলিও 2-এ ইনভেস্ট করি, কোনটায় আমি সেফ থাকবো, বা কোনটায় আমার রিস্ক কম, কোনটায় আমার রিস্ক বেশি, এই জিনিসটা একটু বলো। কোনটায় আমার রিস্ক কম, কোনটায় আমার রিস্ক বেশি, একটু বলো। মানে একেতে কি সেটা লেখো, যে একে রিস্ক বেশি, তাহলে আমি বুঝে যাবো 2-এ রিস্ক কম বলছো, বা একে রিস্ক কম কি বলছো সেটা লেখো। P2 রিস্ক কম, P2 রিস্ক কম, আচ্ছা, 2 রিস্ক কম। একজন শুভময় বলছে 1-এ রিস্ক কম, আচ্ছা, মেলামেশা অ্যান্সার পাচ্ছি, ভালো লাগছে এরকম। 2-এ কম, আচ্ছা, 2-তে রিস্ক কম, 1-এ কম রিস্ক, আচ্ছা, ভেরি গুড। মানে বিভিন্ন ধরনের মতবাদ, মানে বিভিন্ন ব্রেন, এবার সিগমা বুঝে গেছো, এবার ওটাকে নিয়ে অন্যরকম খেলা একটু হবে। 2-এ রিস্ক কম, তার মানে দেখছো জিনিসটা বুঝলেও কতটা ডিফিকাল্ট, কত তোমরা নিজেদের মধ্যেই দেখো কতটা হয়েছে। এইদিকে সিগমা যদি এখন বলি সবাই তোমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বুঝে গেছো, কিন্তু তা সত্ত্বেও যখন প্র্যাকটিক্যালে এখানে আসছে, দেখছো এখন ওই 2-এ কম, 1-এ রিস্ক কম, এই যে, এক একজন এক এক রকম, 2-তে রিস্ক কম, কেউ বলছে 1-এ রিস্ক কম, দেখো তো। ঠিক আছে, এবার শোনো মন দিয়ে শোনো এই ব্যাপারটা যেটা বলবো। দেখো, আমার ক্ষেত্রে আমার ক্ষেত্রে আমার ক্ষেত্রে তোমরা সিগমা 2 সিগমা এই ব্যাপারটাকে দেখলে, ঠিক আছে, আরেকটা জিনিসকে মাথায় রাখলে না, আমি ডেলিবারেটলি এখানে ড্র করিনি, আরেকটা জিনিসকে কিন্তু মাথায় রাখলে না, সেটা হচ্ছে নিফটি। এই অ্যাক্সিসে কি আছে, এখানে নিফটি রাইট, এখানে নিফটি এই দিকে যাবার নিফটি এইখানে যাবার প্রবাবিলিটি কত, এটা আমি পয়েন্ট বি লিখি। নিফটি এইখানে যাবার, নিফটি এখন যখন আমি স্ট্র্যাটেজিটা করছি নিফটি তখন এখানে আছে, আমি এটা রেড দিয়ে মার্ক করে দিই,
আমি যখন নিচ্ছি তখন নিফটি এই রেডের জায়গাটায় আছে, তাই তো? এই রেড সার্কেলে একদম অরিজিনে আছে নিফটি, তখন ধরো 23,000-এ আছে, কথার কথা। নিফটি এই বিতে আসার প্রবাবিলিটি কত, মানে বিতে মানে এই টু স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, বিতে আসার কত টাইম এরকম হতে পারে? তোমাদের আগের কার্ভে বুঝিয়েছি, বলো কত? নিফটি এই বি পয়েন্টে আসার এটা কত? 95, ভেরি গুড, ঠিক আছে, ঠিক আছে, পেয়ে গেছি আনসার 95। এইখানেও পয়েন্টটাই, ঠিক আছে, তাই। আর এ পয়েন্ট, এটা এ পয়েন্ট যদি করি, এ পয়েন্টের মধ্যে থাকার এটা হচ্ছে 68%, তাই না? ভেরি গুড। এইবার এইবার এই দেখো, এইগুলো একদম মাথায় ঢুকে গেছে। আর এর মধ্যে ভ্যারিয়েশন হওয়ার প্রবাবিলিটি 68%, ঠিক আছে। আমি হ্যাঁ, ঠিক আছে, এটা এই সেম সেম এই দিকেও আছে, আমি এই দিকেরটা আঁকছি না, একদিক দিয়ে বোঝো তাহলেই হবে। 95 আর ওটা 68, ভেরি গুড। এই দেখো, এটা একদম সবার ক্লিয়ার। এইবার দেখো, যখন তুমি স্ট্রাইক প্রাইস চুজ করছো, তখন আমি চাইবো আমার ম্যাক্স লসটা কম হোক। ম্যাক্স প্রফিটটা হোক বা না হোক, একটু অল্প প্রফিটে যাই, আমার কিছু দরকার নেই, কিন্তু ম্যাক্স লসটা আমার কম হোক, বা আমার ম্যাক্স লসটার প্রবাবিলিটি একটু কম হোক, ম্যাক্স লসের প্রবাবিলিটি যাতে কম হয়, রাইট? দেখো, এইখানে কমের এই ক্ষেত্রে ডেফিনেশনটা একটু অন্যরকম হয়ে যায়। সেক্ষেত্রে হচ্ছে নিফটি এইখান থেকে এইখানে, এই এর পয়েন্টের, এটাকে এ ড্যাশ যদি বলি, এর মধ্যে তো 68, আমি যদি এর মধ্যে চুজ করি, তাহলে বেশিরভাগ সময় আমার এখানে আসতে পারে। মানে তুমি বলবে, স্যার 68 তো কম 95-এর থেকে। না না, মানে কি ব্যাপার, এই দিকে কতটা চান্স 68, এই যে এইখানে আসার আমার প্রফিটের চান্স কত, 68%, 68% প্রফিটের চান্স, তাই তো? তাহলে লসের চান্স কত, 100 মাইনাস 68, লসের চান্স কত, তাই তো? 100 মাইনাস 68, সবাই আছো আমার সাথে? মানে 32% লসের চান্স, 32% লসের চান্স, তাও তো আছে আমার। এবার প্র্যাকটিক্যাল ভাবো, এবার আর এই ডায়াগ্রামে না। 68% টাইমে এইদিকে হয়তো যাচ্ছে বা এইখানে যাচ্ছে, আমি কিছু একটা পার্সেন্ট, আমার লসের পরিমাণ সব থেকে মানে তেমনই আমি এটা খুব লেম্যান, এটা একদম এই নয়, কারণ এই দিকেরও কিছু এরিয়া নিতে হবে, আমি অত করে বোঝাচ্ছি না। তেমন আমার বিতে আসার যদি 95 হয়, আমার লস হওয়ার পরিমাণ কত, 5% থাকছে, 100 মাইনাস 5। তাহলে আমি যদি একটু রিস্ক অ্যাভার্স পিপল হই, রিস্ক অ্যাভার্স মানে রিস্ককে আমি হেট করি, তাহলে আমি এই ধরনের জিনিস চুজ করব, যেখানে আমার 2 সিগমা পর্যন্ত আমার ব্যান্ডটা দেবে। মানে আমার 2 সিগমা পর্যন্ত আমি জানি এতটা নিফটি ডিভিয়েশন হিস্টোরিক্যালি খুব রেয়ার দেয়। এবার শুনে নাও, এবার পার্সেন্টেজ ভুলে যাও। এবার আমি বলছি, মানে 2 সিগমা পর্যন্ত আমি গিয়ে যদি থাকি, তাহলে আমি জানবো যে এত এত এর বাইরে যাওয়াটা খুব রেয়ার নিফটির ক্ষেত্রে, এই অবস্থায়। সুতরাং আমি এর বাইরে যাওয়াটা খুব রেয়ার, তাহলে আমি স্ট্রাইক প্রাইসটা সেইভাবে চুজ করব। এবার কিভাবে চুজ করব, চলো এবার আমি ওখানে দেখি। এটা বুঝে গেছো সিগমা আর 2 সিগমা কিভাবে থাকে? এবার চলো গ্রাফে চলো। এবার আর এটার কোনো দরকার নেই, এবার গ্রাফে আসো। গ্রাফ এবার দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। চলো এবার গ্রাফে এসো, এখানে। ওকে, প্রথমে স্যার কিভাবে করব, আমি জানি না তোমাদের কি। দেখো, আমি বলেছিলাম 23,200তেই এনেই এক্সপায়ারি করাবে, ওই যে স্ট্র্যাডেল করা থাকে, 200 কল অপশান আর 200 পুট অপশান, দুটোই সেল করা থাকে। আমি তোমাদের এটা বহুবার বলেছি, ঠিক সেইখানে এনেই একদম একদম মানে বড় প্লেয়াররা বন্ধ করছে মার্কেটকে, আর কিছুই না। ঠিক আছে, আচ্ছা, আজকে যেটা আলোচ্য বিষয় সেটা করি। দেখো এইখানে
তো কিভাবে আসবে এইখানে, এই যে আমি জানি না তুমি কোন ব্রোকার ইউজ করছো বা যাই করো, এই যে নিফটিতে আমি এলাম, নিফটিতে এসে আমি একটা বিয়ার পুট স্প্রেডে একটা লেগ, আমি হ্যাঁ, একটা লেগ বাই হয়, একটা লেগ সেল করা হয়। সেল করা হয় নিচের স্ট্রাইক প্রাইসের পুট অপশন, সেল করা হয় নিচের স্ট্রাইক প্রাইসের যে দামে চলছে তার থেকে নিচের দামের পুট অপশন, বাই করা হয় যে দামে চলছে তার থেকে একটু উপরের দামের পুট অপশন। এবার এটা নিয়ে একটু খেলা করা যায়, খেলা করে আমাকে এই কার্ভটাকে দেখতে হবে। ঠিক আছে, আমি সাধারণত এইভাবে দেখি। এবার দেখো ঠিক নিফটি, আচ্ছা আমি আমার 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 এইটাকে কিছুক্ষণের জন্য অফ করি, এটাকে কিছুক্ষণের জন্য অফ করি যাতে পুরো স্ক্রিনটা তোমরা দেখতে পারো। দেখো এইখানে ঠিক 1 সিগমাতে মোটামুটি এই পজিটিভটা আছে, আমি এই পজিটিভটাও তো দেখব, মোটামুটি এরকম কার্ভটা এখানেও 1 সিগমায় নেই, কিন্তু ঠিক আছে মোটামুটি এইখানে গিয়েই আমার এটা দেখো, লাভের দিক আর লোকসানের দিক দুটো আলাদা রকম হয়। এবার 23শে জানুয়ারি, তো 23শে জানুয়ারিটা নেওয়ার খারাপ হয়ে যাবে, আমি 30শে জানুয়ারির নিই, 30শে জানুয়ারি, হ্যাঁ, কারণ আজকে তো এক্সপায়ারি হয়ে যাচ্ছে, ছাড়ো, মোটামুটি একই রকম কার্ভ কিন্তু বোঝাতে আমার সুবিধা। আমি এটা নিয়ে নিই। এবার দেখো ব্যাপারটা কি বলতে চাইছে এটার মানে, এবার আমি যখন স্ট্রাইক প্রাইস চুজ করছি, আমরা সাধারণত কি দেখি, এইখানে আসি এরকমভাবে স্ট্রাইক প্রাইস চুজ করলাম 23,300, 23,300 আর 23,000 এই স্ট্রাইক প্রাইস চুজ আছে, 23,300 আর 23,000 স্ট্রাইক প্রাইস চুজ আছে, মার্কেট চলছে 23,200-এ। আমি এটাকে 23,400 করছি, 400 করলাম, এই হলো, ঠিক আছে। তো লক্ষ্য করো আমি যদি 600 করি, হয়তো অল্প অল্প একটু, তোমরা খুব একটা লক্ষ্য করছো কিনা এমন কিছু মুভ করছে না, কিন্তু অল্প একটু 1 থেকে এই 2 এর দিকে যাচ্ছে, কিন্তু এই দিকটা লক্ষ্য করো, আমি এই দেখো লসের ব্যাপারটা লক্ষ্য করো, লসটা সিগনিফিক্যান্টলি কমছে বা এইটা হচ্ছে, এই দিকের সিগমা ভ্যারিয়েশনটা দেখো, এইটা দেখো, আমি যেই এই পুট অপশনটা, আমাদের তো লসটার দিকেই খেলা উচিত, পজিটিভ তো হলে আমার ভালোই, লসের দিকটা যখন 350 করছি, যখন আমি 350-এর এই করছি, এইটা আমার এইখানে চলে আসছে 350-এ, আমার একদম সিগমার ভেতরে, কিন্তু আমি যখন বাড়াচ্ছি, আমি এটাকে বাড়াচ্ছি, তখন দেখো এইটা আস্তে আস্তে এই লাইনটা আস্তে আস্তে এই সিগমা থেকে 2 সিগমার দিকে যাচ্ছে, 2 সিগমার দিকে যাচ্ছে। মানেটা কি হচ্ছে দেখো, মানে আমি সিগমাটাকে আমি বাড়িয়ে দিচ্ছি, মানে আমি রিস্কটাকে ডাইভার্স করছি, রিস্কটা আমার কমছে আস্তে আস্তে, মানে অতটা নিফটিকে অতটা ভ্যারি করতে হবে, তারপর গেলে আমার আমার ম্যাক্সিমাম লস হবে। এটা তো ম্যাক্সিমাম লস পয়েন্ট, এই কোণাটা যেখান থেকে এসে প্যারালাল হয়ে যাচ্ছে, এটা তো ম্যাক্সিমাম লস। যদি এইখানে লস হয়, এইখানের লস আর এইখানের লস যদি আমি করি, এইখানের লস কম, এই পয়েন্টের লস কম দেন এই পয়েন্ট, রাইট, এটা আমার ম্যাক্সিমাম লস পয়েন্ট, সেটাকে দেখো ও দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে, মানে নিফটিকে আরও অনেকটা দূরে বাড়তে হবে, তারপর তোমার ম্যাক্সিমাম লসটা হবে, তার মানে তোমার রিস্কটা আসলে ডাইভার্সিফাইড হয়ে যাচ্ছে। তার জন্যে দেখো কি হচ্ছে, এবার তুমি কমাচ্ছ, তাহলে 2 সিগমায় যখন যাচ্ছে তোমার রিস্কটা কমছে, এই অর্থে এইখানে কমছে, কারণ নিফটিকে অতটা দূর যেতে হবে, তারপর সেটার প্রবাবিলিটি কম। এইবার যখন সে এতটা দূরে যাচ্ছে, তার জন্য রিস্কটা যেহেতু তোমার কমছে, তোমাকে কি করতে হবে, রিস্কটা কমাতে গেলে বাবা কিছু তো মাল্লু ছাড়তে হবে, কিছুটা কম্পেনসেশনও দিতে হবে। কি কম্পেনসেশন হচ্ছে, দেখো এক্স অ্যাক্সিসটা কমে যাচ্ছে, সাধারণত পয়সা যে টাকাটা পাচ্ছ সেটা কমে যায়, ঠিক আছে। দেখো এখানে হচ্ছে ম্যাক্সিমাম প্রফিট 5,937, এখানে কত হবে আমি যদি বাড়াও সাধারণত এইখানে তোমার দেখাচ্ছে, যেহেতু এখানে পে অফটা হট করে চেঞ্জ হয়ে যাচ্ছে, তুমি দেখো প্রিমিয়ামে গিয়ে এখানে নেট প্রিমিয়ামটাও অন্যরকম হয়ে যাচ্ছে, তাই জন্য
ওই দিকে যেও না, কারণ এই কার্ভ এই দিকে চলে গেছে। আমি নর্মাল তোমায় বলছি, নর্মাল সময় তোমার লাভটা, তোমার লাভের পরিমাণটা একটু কম হয় যদি তুমি বেশি, এটা তো স্বাভাবিক, তুমি যদি বেশি স্ট্রাইক প্রাইস চুজ করো, কেননা তুমি শুধু তো এইখানে বাড়াবে না, এইটাকেও তুমি কমবে, কেননা তোমার নিফটি কতটা যাবে পজিটিভ সাইডে সেটাকেও তুমি দেখবে। আমি তারপর এখানে আসবো। সাধারণত তোমার দামটা সেই অনুপাতে একটু হলেও কমে। আমি এবার সাধারণত কি করি বলি, এটা যদি মাথার উপর দিয়ে স্যার অতটা ভালো বুঝলাম না আবার বলো, আমি আবার বলছি আমি কি করি প্র্যাকটিক্যালি আমি এই দুটোর মধ্যে রাখার চেষ্টা করি। এটাকে এতটা স্টিপ আমি হতে দিই না, যদি না আমি খুব এই থাকি। আমি সাধারণত দেখো আমার ম্যাক্সিমাম লাভটা কোথায় হবে, সেটা হচ্ছে এই স্ট্রাইক প্রাইস। লাভটা বলি, তাহলে হয়তো আমি লোকসানে আসবো, তাহলে লোকসানটা ক্লিয়ার হবে। লাভটা হচ্ছে এই স্ট্রাইক প্রাইস। এই স্ট্রাইক প্রাইসের নিচে যদি চলে যায় বা এই স্ট্রাইক প্রাইসে হয়, তাহলে আমার ম্যাক্সিমাম লাভ হবে। ঠিক আছে, সেটাকে আমি কোথায় চাইবো, সেটাকে আমি সাধারণত এই সব জায়গায় চাইবো, তাই না? যাতে আমার প্রবাবিলিটি এইখানে নিফটি আসার চান্সটা বেশি। তো ওয়ান স্ট্যান্ডার্ড ডিভিয়েশন তো ইজি হতে পারে, কিন্তু 2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, 3 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এটা তো খুব ট্রেন্ডিং মার্কেট হতে হবে, তাহলে নিফটি এত নামবে। দেখো এটা এটা ভুলে যাও, একটু আগে যেটা নেগেটিভ সাইডে বললাম সেটা ভুলে যাও, আমি নেগেটিভে আসবো। আগে পজিটিভটা নিয়ে বলি, তখন এখানে অ্যান্সার দিয়ে পজিটিভ সাইডটা বুঝেছো কিনা। আমি নেগেটিভে আসবো, কারণ পজিটিভটা বোঝা খুব সুবিধা, মাথায় ঢোকে। দেখো, আমি আমার আমার ইচ্ছা কি, আমার ইচ্ছা হচ্ছে এইটাকে মানে আমার যাতে খুব তাড়াতাড়ি নিফটি আমার এর নিচে চলে গেলে, এই স্ট্রাইক প্রাইসটা আমি সেল করছি, সেটার খুব নিচে চলে গেলে আমার ম্যাক্সিমাম লাভটা আসবে। তাহলে আমি চাইবো আমার এইটা ওয়ান স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মধ্যেই থাকুক এই ম্যাক্সিমাম লাভটা, সেটাকে আমি এরকম করতে দেব না। মানে আমাদের ওখানে ব্লু কালারের যে পোর্টফোলিও ছিল, সেটা যাতে এইটা না হয় পজিটিভ সাইডের দিকে। এবার আমি দেখবো যে কিভাবে ট্রেড অফটা করা যায়। আমি চাইলেই যে আমি এরকম পোর্টফোলিও পাবো তা তো নয়, তাই না? এটা আমি চাই না এরকম, আমি চাই এইটা যাতে এই ওয়ান স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মধ্যেই থাকুক। তাহলে নিফটি একটু কম নিচের দিকে মুভ হলেই আমি ম্যাক্সিমাম লাভটা পেয়ে যাব। আর ম্যাক্সিমাম লাভ কত হবে আমার এখানে দিয়েও দেবে, এখানে ম্যাক্সিমাম লাভটা আমায় দিয়েও দেবে। ঠিক আছে, এইটা ক্লিয়ার কিনা বলো, যে এইখানে আমার যত কম হয়, এই স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের যত মাঝখানে থাকে, তত আমার স্ট্যাটিস্টিক্যালি ভালো, তাই তো? তাহলে নিফটির কম মুভমেন্টে আমি ম্যাক্সিমাম লাভটা পাবো। তুমি আপাতত আমাকে বলো এইটা বুঝেছো কিনা, ম্যাক্স লাভটা বুঝেছো কিনা। হ্যাঁ, ল্যাপটপে চার্জটা দেবো, দাঁড়াও, থ্যাংক ইউ বলার জন্য বিশ্বজিৎ। এটা বুঝেছো তো, হ্যাঁ কি না একটু লিখে দাও, আমি ততক্ষণ চার্জিংটাই করি। ম্যাক্সিমাম লাভের সেটা কোন স্ট্রাইক প্রাইসটা চুজ করবে, সেটা করার সময় যাতে এইটা মাথায় থাকে। ওকে, মোটামুটি দেখো, আর প্লাস নিচেও তো দেখবে যে, হ্যাঁ ওটাও আমি দেখি যে আমার রেজিস্ট্যান্স কোথায় আছে, সাপোর্ট কোথায় আছে, সেগুলোও দেখবো। তার সাথে সাথে এইটাও দেখি যে এটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের থেকে খুব একটা যে বেশি চলে গেছে তা নয়। ওয়ানের প্লাস মাইনাস একটু কিছু হলে ঠিক আছে, চোখের আন্দাজে, এমন কিছু অঙ্ক কষে এখানে হয় না, ঠিক আছে। কিন্তু কিন্তু ওই খুব বেশি আমার এখানে এরকম কার্ভটা হয়ে গেল, মানে এরকম কার্ভটা হয়ে গেল, সেরকম যাতে না হয়। যেমন ধরো এই দেখছো কার্ভটা হচ্ছে, দেখো এই যে 2 স্ট্যান্ডার্ডে চলে গেছে, দেখতে পাচ্ছ? এবার বুঝলে, এখানে 2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশনে চলে গেছে। কেন? 22,800কেও ক্রস করতে হবে, তাহলে তুমি ম্যাক্সিমাম প্রফিট পাবে। তাহলে তুমি এই যে 8,700 দেখতে বেশি লাগছে, দেখো এইটা তোমাদের কেন বোঝাবার সময়, এই দেখো 8,700 আগে ছিল 4,000, কিন্তু এখন আছে 8,700। স্যার এখানে তো বেশি প্রফিট পাবো, কিন্তু প্রবাবিলিটি কমে গেছে তো, টু স্ট্যান্ডার্ড ডিভিয়েশনে যাওয়ার প্রবাবিলিটি ওয়ান স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের থেকে বেশি, মানে অনেক কম। তো মানে নিফটি এত দূর আসতে পারে, ঠিক আছে, ওয়ান স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের প্রথম, কিন্তু আরও নিচে যাবে, তার প্রবাবিলিটি কম। তাই জন্যই যেহেতু প্রবাবিলিটি কম, সেহেতু তুমি বেশি টাকা পাচ্ছ, কিন্তু এই বেশি টাকা পাওয়ার প্রবাবিলিটি কম। তুমি হয়তো নিয়ে বসে থাকলে এত টাকাই পেলে না, তোমার নিফটি এইসব জায়গায় হয়তো এক্সপায়ার হলো, তুমি বলেই স্যার দেখাচ্ছিল আমি 8,000 টাকা পাবো, পেলাম স্যার মাত্র 2,000 টাকা। এই যে এক্সপায়ারি হলে 3,000, দেখো এখানে উপরে দেখাচ্ছে, এই যে এক্সপায়ারি দেখছো, এই যে বক্সটাই উপরে এক্সপায়ারি। স্যার আমি দেখাচ্ছিল আমি পেলাম স্যার 2,700 টাকা মাত্র, দেখাচ্ছিল 8,700 পাবো। কেন? প্রবাবিলিটি তো অতটা নয় যে যাবে। এই 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 ব্যাপারটা ক্লিয়ার নাকি আরেকবার বলবো বা কি বলো?
এই ব্যাপারটা ক্লিয়ার, যে তুমি যেই টু স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পর্যন্ত নিচ্ছ, হয়তো থিওরিটিক্যালি ম্যাক্সিমাম প্রফিট দেখাচ্ছে আরও বেশি, কিন্তু প্রবাবিলিটি তো কমে গেল না। টু স্ট্যান্ডার্ডে গেলে অত দূর তো ডিভিয়েশন নাও হতে পারে, অত দূর ডিভিয়েশন হওয়ার চান্সটা তো কম, যেহেতু টু স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ওটা একটু রেয়ার, ওটা একটু রেয়ার। ক্লিয়ার? ওই বেল শেপ কার্ভটা করে করবে যে এক্সট্রিমে আছে টু স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা, তাহলে ওইটা যাওয়ার প্রবাবিলিটিটা আমার কম। ঠিক আছে, তার মানে আমি যদি 10টা ট্রেড নিই, 3টে হয়তো হবে, কিন্তু 5টা বা 7টা আমার হবে না সেটা। ঠিক আছে, তাই জন্যই টাকাটা একটু বেশি দেখাচ্ছে, কিন্তু ওটা নোশনাল টাকা, ওটা থিওরিটিক্যাল টাকা, ওটা তোমার পকেটে নাও আসতে পারে, তাই না? বুঝেছো? সুতরাং যখনই যখনই তুমি এই যে স্যার কি কি স্ট্রাইক প্রাইস চুজ করব, হয়তো চার্ট ফার্ট দেখলে সেটা তো দেখবেই আগে, এখানে তো আমাদের চার্ট দেখার, কিন্তু তারপরে স্ট্রাইক প্রাইস চুজ করার সময় কিন্তু এই দিকেও নজর দিতে হবে। ঠিক আছে, এই দিকেও নজর দিতে হবে। তাই জন্য আমি একটু কম টাকা পেলেও আমি আমি এইটা চুজ করব, যেহেতু এটা আসার প্রবাবিলিটিটা বেশি। আমি 4,700 টাকাই পাবো, কম, আগের 8,000-এর থেকে কম, কিন্তু আমার প্রবাবিলিটিটা বেশি হয়ে গেল। এই যে অপশন নিয়ে যে কাজ করো, অপশনের সব কিছুই প্রবাবিলিটির খেল। ঠিক আছে, এটা স্ট্যান্ডার্ড, এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটাও কিন্তু মাঝে মাঝে চেঞ্জ হয় বেসড অন এই, তুমি দেখো এখানে 2 days স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এটা আর একটু ডিপ হয়ে যাবে, আমি তাই জন্য অতটা যাচ্ছি না। মানে এইটা কি করছে আমি তোমায় বলি, আমি যদি 5 days করি, মানে ও স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে 5 ডে, মানে এটা 1 ডে মানে একদিনের যা অ্যাভারেজ হয় নিফটির স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হিস্টোরিক্যালি, সেটাকেও প্লট করেছে। 4 days মানে 4 দিন করে করে ব্লক করে যা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হয়, তো 4 দিনের সাধারণত আমরা ওইসব নিলে গুলিয়ে যাবে, অতটা ডিপ অ্যানালিসিস বা অতটা করার দরকারও নেই। 1 ডে ইজ এনাফ, মানে একদিনে এরকম মুভ করে, তুমি ম্যাক্সিমাম 2 দিনের এরকম দেখতে পারো, তার বেশি নয়। আমি আর থেকে বেশি দেখি না যদি তুমি এই করো। যদি স্যার আমি মান্থলি করি, আমি 30 দিনের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেখবো, তাহলে জীবনে তুমি এই চুজই করতে পারবে না, তাহলে কখনো স্ট্রাইক প্রাইস চুজই করতে পারবে না, তোমার তাহলে 22,000-এ দেখাবে নিফটি। এই জিনিসগুলো প্র্যাকটিক্যাল নয়। সুতরাং একদিন বা ম্যাক্সিমাম 2 দিনের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেখো, দ্যাটস ইট। আমি একদিনেরই বেশিরভাগ দেখি, তাতেই কাজটা হয়ে যায়। তারপর তো একটা ইনটিউশন বলেও একটা ব্যাপার আছে, তাই না? এই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এটা তোমরা আগে দেখতেই না, এখন মনে হয় দেখবে। এতটা সবার ক্লিয়ার, রাইট? এবার আর তোমাদের বেশি সময় নেব না, এবার আরেকটা আসি। তাহলে এটা হলো কিন্তু প্রবাবিলিটি, এইটা আমার কাছে খুব সুন্দর কার্ভ। এবার প্রবলেম হচ্ছে আমার এই দিকটা একটু যেন খটোমটো লাগছে, কারণ এইখানে ম্যাক্সিমাম লস কখন হতে পারে দেখো, 23,000 আমি নিচ্ছি, আমি এখন 23,200-তে মার্কেট আছে, এখন আমি স্ট্র্যাটেজিটা নিচ্ছি, আমি 200 টাকা নিচে গেলে, আমি 200 টাকা মানে 200 পয়েন্ট নিচে গেলে আমার ম্যাক্সিমাম প্রফিটটা হবে, কিন্তু লসটা 100 পয়েন্ট উপরে গেলেই আমার ম্যাক্সিমাম লস হবে। 23,200-তে আছে, 23,300-তে গেলে ম্যাক্সিমাম লস, তাই তো? বুঝতে পেরেছো এটা? এটা বলো, আমি 23,200-তে এই স্ট্র্যাটেজিটা করছি, ধরো এটাই করছি, স্ট্রাইক প্রাইসটা এরকমই চুজ করেছি, 23,300 আর 23,000। তার মানে আমাকে ম্যাক্সিমাম প্রফিট আসতে নিফটিকে 200 পয়েন্ট আমার দিকে যেতে হবে, আমার দিকে মানে বিয়ার সাইডে, আর আমার ম্যাক্সিমাম লস আসতে আমাকে 100 পয়েন্ট হলেই হয়ে যাবে। 100 পয়েন্ট তো খুব ইজিলি হওয়া 200 পয়েন্টের থেকে। ঠিক আছে, 100 পয়েন্ট হলেই আমার ম্যাক্সিমাম লস হয়ে যাচ্ছে। এই জায়গাটা বুঝেছো? আচ্ছা, অনেকে জিরো, হ্যাঁ তোমরা হয়তো যারা এখন জিরো ফিরে অ্যান্সার দিচ্ছ, অনেকে হয়তো পরে লাইভ থেকে বেরিয়ে গেছো, আবার লাইভেরটা ক্লিক করে দাও। তোমার যেখানে দেখছো লাইভটা হয়তো গ্রে হয়ে গেছে, ওইটাকে লাইভটা ক্লিক করে দাও, যাতে লাইভটা রেড থাকে, লাইভ বলে একটা ডট দেখো ইউটিউবে আসে, সেটাকে এই করে দাও। ওকে, সো স্যার গিভ দ্য বেস্ট ট্রাই, সেই দিকেই তো যাচ্ছি। আরে বাবা, আমি দেবো, তোমাকে তো নিজে করতে হবে। ঠিক আছে, ওই জন্য বলা, মান্থলি এক্সপায়ারিতে নিফটি 250 পুট বাই আর 23,000-এর পুট সেল করা কি উচিত হবে? না, নিফটিতে 250 পুট বাইং এর দিকে আমি যাব না। 23,250-এর না, পুট বাই আর 23,000-এর পুট সেল কেন? পুট সেল তো একদমই নয় গৌতম, ওখানে তো আমার এই নয়, ওখানে তো আমার সাপোর্ট দেখতে পাচ্ছি না 23,000-এর যে খুব।
আছে, হতে পারে, কিন্তু 23,000 ভাঙলেও আবার এই, সুতরাং এটা একটু রিস্কি হবে নিচের দিকে, পুট সেলটা এখন রিস্কি, তাই জন্য একটা লেগে আটকে গেলেও মুশকিল আছে। ঠিক আছে, আমি আসবো 23,000-এর পুট বাই আর 23,000, তুমি এইখানেই বলছো কি বলে বিয়ার পুট স্প্রেডের কারণে এখন প্রিমিয়ামটাও আমাকে দেখতে হবে, তারপর তোমায় বলছি গৌতম, ঠিক আছে, একটু আমার এই সময় দাও। কারণ প্রিমিয়ামটাও উপর একটু আছে, যেহেতু আজকে 200 পয়েন্ট বেড়েছে আর 100 পয়েন্ট বেড়েছে, তাই জন্য একটু প্রিমিয়ামটাও নিয়ে দেখতে হবে, ম্যাক্স লসগুলোও দেখতে হবে, ঠিক আছে, এতটা নিশ্চয়ই আছে। এবার দেখো এইটাকে যদি আমি করতে চাই, না স্যার 100 পয়েন্টেই আছে, কিন্তু তাতে দেখো একটা সুবিধা আছে, 100 পয়েন্টেই তোমার আসছে, তার জন্য টাকাটাও কিন্তু ম্যাক্স লসটা কিন্তু কম, প্রফিট হওয়ার চান্স 4,700, মানে এলে 4,700, তার হাফ 2,700, ঠিক আছে। আর যদি বলো মানে পার্সেন্টেজ টার্মসে এখানে 16 দেখাচ্ছে, নিশ্চয়ই 16% তোমার লস নয়, বা 28% দেখাচ্ছে মানে 28% লাভ নয়, এটা ওই ফাইনাল মার্জিন 16,000 বলে ওইটা দেখাচ্ছে হয়তো। আর যেহেতু এটাও 25, মান্থলিতে এখনও 25 আছে, তাই জন্য 75 কিন্তু উইকলি হয়ে গেছে, জানুয়ারিতেই লাস্ট আমার মনে হয় 25 আছে, তাই জন্য সেই জন্য দেখাচ্ছে। কিন্তু আমার মনে হয় যখন একটা শর্ট করছো, তখন তোমরা ওই টোটাল একটা লট নর্মাল নেকেড সেল করতে 75-এর লট সাইজ হলে তোমার 2 লাখ টাকা লাগে সেই হিসেবে, বা 25টার লট সাইজ হলে 70-80 90,000 ওরকম টাকা লাগে, 70-80 ওরকম, বেসড অন দ্যাট তুমি ক্যালকুলেট করবে এইগুলো, ঠিক আছে। সুতরাং আমার মনে হয় এটা 2-3%-এর মতো হবে, এটাও হলে 4%-এর মতো হবে, এরকম, ঠিক আছে। তো সেই অনুযায়ী ক্যালকুলেটটা করো, 16 আর 28 এটা প্র্যাকটিক্যাল নয়। আচ্ছা, যাই হোক, ওরা এটা ক্যালকুলেট করছে এই জাস্ট ফাইনাল মার্জিন 16,000, যেহেতু এটা ওই করা আছে না স্ট্র্যাটেজি, সেহেতু মার্জিনটা কম লাগে, আর লট সাইজটাও মান্থলিতে এখনও কম আছে, তাই জন্য। আচ্ছা, ঠিক আছে, এবার স্যার আমি এই জায়গাটা একটু করতে চাই, 23,300-র যে পিইটা আমি বাই করছি, এটা তো ইজিলি আমার মানে কেন এটা লস দিতে পারে, দেখো যদি 23,300-র উপরে চলে যায়, ভেবে দেখো এই যে, আমি একবার রিফ্রেশ করি ফাইনাল দামটা পাওয়ার জন্য, এই যে 202 টাকা আছে এই পুটের দাম, এটা তো জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে, বুঝেছো? তার জন্যই দেখাচ্ছে যে এটা 202 টাকায় আমি কিনেছি মানে আমি নিজের পকেট থেকে টাকা দিয়েছি, এটা বাই, নিজের পকেট থেকে টাকা দিয়েছি সেহেতু এটা তো জিরো হয়ে গেলে আমার লস হবে এইটা। হ্যাঁ, এইটা যেহেতু 23,000-এর পুট সেল আছে, এইটা ওরা 100 পয়েন্ট বাড়বে হয়তো, বা কিছু একটু মানে সরি, এটা যেহেতু সেল করেছি সেহেতু আমি 100 টাকার মতো পেয়েছি, 92 আছে, 100ই ধরে নিলাম, 100 টাকা আমি পেলাম, কিন্তু 200 টাকা এটা যে জিরো হয়ে যাবে, তার জন্য আমার নেট 100 লস, 200 মাইনাস 100, তাই 100 লস, সেই লসটাকেই এখানে দেখাচ্ছে, তাই জন্যই ম্যাক্স লস, ঠিক আছে। যেহেতু আবার বলছি এইটা, যেহেতু যেখানে বাই করা হয় সেই বাইং স্ট্রাইক প্রাইসের উপরে যদি মার্কেট চলে যায়, তাহলে বিয়ার পুট স্প্রেডে ম্যাক্সিমাম লস হয়, বাইং স্ট্রাইক প্রাইসের উপরে যদি চলে যায় তাহলে ম্যাক্সিমাম লস হয়। কেন? যেহেতু বাইংটা যে প্রিমিয়ামে কিনেছিলাম, যে প্রিমিয়ামটা সাধারণত বেশি হয় সেলের থেকে, সেই প্রিমিয়ামটা জিরো হয়ে যায়, মানে তার ভ্যালু জিরো হয়ে যায় এক্সপায়ারিতে, তাই জন্যই কিন্তু আমাদের এই হয়। এবার এক্সপায়ারির আগে পর্যন্ত এগুলো আস্তে আস্তে ডিকে হয়, 200 তোমার দিকে গেলেও দেখবে, যদি ধরো 1 সপ্তাহ বাকি আছে, কিন্তু কালকেই নিফটি চলে গেল 23,300-তে, তাহলে এটা কি 202 থেকে জিরো হয়ে যাবে? একদমই না, 202 থেকে হয়তো 150-এ নেমে আসবে, বা 140-এ নেমে আসবে, তখনই কেটে দেবে। ম্যাক্সিমাম লসটা কেন নেবে? তোমার যদি মনে হয় না নিফটি একদম চেঞ্জ হয়ে গেছে, ঘুরে যাচ্ছে, এই হচ্ছে, তখনই কেটে দেবে, তখনই একটা তো স্টপ লস বলেও ব্যাপার থাকবে, যদি তুমি ম্যাক্সিমাম লসটা না নিতে পারো। হ্যাঁ, আর না আমি ধরে রাখবো ঠিক আছে, আমার তো এখানে দেখাচ্ছে 2,000-এর মতো ম্যাক্সিমাম লস, 2,700, আমি তত দূর দেখতে পারি, তাহলে ঠিক আছে। কিন্তু তুমি যদি উইক মাইন্ডেড হও, বা বা দেখলে যে না পুরো নিফটির স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে, এখন সব ভালো হয়ে যাচ্ছে, পুরো গ্লোবাল মার্কেট ভালো হয়ে গেছে, ইন্ডিয়ান মার্কেট ভালো হয়ে গেছে, চলে যাচ্ছে, তাহলে তুমি এক্সপায়ারি পর্যন্ত ওয়েট কেন করবে? তুমি এটাকে জিরো করতেই দেবে না, তুমি জিরোতে আসার আগেই এখান থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে, মানে পুরো জিনিসটাকে বেরিয়ে গেলে। হ্যাঁ, এখানে তার থেকে কিছু এই হবে, কিন্তু এইখানে ম্যাক্সিমাম লসটা তোমার কন্ট্রিবিউট করে ম্যাক্সিমাম লসটাকে মেন যে কন্ট্রিবিউট বেশি করে সেটা হচ্ছে ঠিক আছে, এই বাইং প্রাইসের স্ট্রাইক প্রাইসটা, ঠিক আছে, এতদূর নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার। এবার স্যার এটাকে যদি কমাই বা বাড়াই কি হবে?
এটাকে আমি কম করছি, 250-এ নিয়ে আসছি। দেখো নিফটি এখন 200-তে আছে, 250-এ গেলে তোমার ম্যাক্সিমাম লস। 250 তো 50 পয়েন্ট তো আরও যেতে পারে, তাই জন্য দেখো এই কার্ভটা এই ওয়ান স্ট্যান্ডার্ড ডিভিয়েশনেরও আরও নিচে নেমে গেল। মানে এটা তো হতেই পারে, প্রবাবিলিটি ইজ ভেরি হাই। তার মানে এটা একদমই চুজ করব না, এটা একদমই চুজ করব না। ঠিক আছে, এটা একদমই চুজ করব না। বুঝেছো? বুঝেছো? স্যার ম্যাক্স ম্যাক্স লসটা তো কম দেখাচ্ছে, বাহ, এটা তো ম্যাক্স লসটা তো কম দেখাচ্ছে, কিন্তু তোমার প্রবাবিলিটিটা তো ওয়ান স্ট্যান্ডার্ড ডিভিয়েশনেরও আরও নিচে, মানে যে কোনো সময় হতে পারে, তাহলে এটা কেন নেবে? অনেক সময় অনেক স্টুডেন্ট কোশ্চেন করে, স্যার ম্যাক্সিমাম লস তো এটা কম, তাহলে এটা কেন নিচ্ছি না? এই জন্য নিচ্ছি না। ঠিক আছে, যেহেতু এটার প্রবাবিলিটিটা অনেক এই হয়ে গেছে। যাই হোক, এই যে আমি যখন ড্রয়িং করেছিলাম দেখছো, অরিজিন থেকে পাস করাইনি, একটু দূর থেকে করেছিলাম। কেন করেছিলাম? এই জন্যে যে রিয়েলে এরকম হয়। ঠিক আছে, অত কচকচানিতে যেও না। আচ্ছা 300, এইবার এইবার আমি 350-এ গেলাম। 350-এ হওয়ার দেখো চান্সটা একটু বেশি, মানে এই। এবার আমি 400-তে গেলাম, যে 400-তে গেলে আমার ম্যাক্স লস হতে পারে। তুমি যখন এখানে গেলে তখন দেখলে স্যার ম্যাক্স লস আমার 4000 বেড়ে গেছে। এবার দেখো ওই ট্রেড অফ, ম্যাক্স লস স্যার আমার আগে 2700 দেখাচ্ছিল, কিন্তু এখন আমার দেখাচ্ছে 4000। 4000। আসলে কি হয়েছে, এইটা হওয়ার প্রবাবিলিটিটাও কমে গেছে তোমার ফরে। মানে এইদিকে তো তোমার লস হবার প্রবাবিলিটি, সেটাও দেখো কমে গেছে। এই যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের দিকে যাচ্ছে, এর বাইরে এইখানে গেলে আরও ভালো হতো। যদি কার্ভটা এরকম হতো তাহলে আরও ভালো হতো, আরও ভালো হতো, কিন্তু প্রবাবিলিটিটা কমে গেছে। স্যার ম্যাক্স লস যে বেড়ে গেছে। এবার দেখো, এবার যদি 2300-এ আসে তাহলে কি হয় দেখো, ইফ প্রাইসেস রিচেস 2300, এটা 2300 পয়েন্ট। আগের বার 2300-এ যখন আসছিল তখন লস দেখাচ্ছিল, সে ম্যাক্স লস হতে পারে, কিন্তু লস কত দেখাচ্ছিল? 2700। এখন ম্যাক্স লস কত দেখাচ্ছে? যদি 2300-তেই এক্সপায়ারি হয়ে যায়, তোমার কিন্তু লস হবে, তোমার লস হবে, আই এগ্রি, কিন্তু 2700 হবে না, তার থেকে কম হবে। অন এক্সপায়ারি দেখো, অন এক্সপায়ারি কত লেখা আছে? 1580। তোমার কিন্তু কম লস হবে। একই স্ট্রাইক প্রাইসে নিফটি ধরো এক্সপায়ার হচ্ছে, আগের স্ট্র্যাটেজিতে 2000 মানে 23,300-তে যদি এক্সপায়ার হতো, তোমার লস হতো ম্যাক্স লস 2700। এখন এখন তোমার লস হচ্ছে, সেই লসই হচ্ছে, কিন্তু 2700-তে গেলে তোমার লস হচ্ছে এখন কিন্তু 1580। তাহলে এই ট্রেড অফটা তোমায় করতে হবে। আর ম্যাক্সিমাম লসটা হলে 4000 হচ্ছে, ঠিক আছে, কিন্তু 2300-তে গিয়েও যদিও বন্ধ হয়, এক্ষেত্রে তোমার লসটা কিন্তু কম হচ্ছে। ঠিক আছে, এক্ষেত্রে লস হচ্ছে 1580। এইটা তোমরা কেউ দেখো না, এই রকম দেখে করতে হবে। শুধুমাত্র এই ভ্যালুটা দেখে নিলাম আর চোখ বন্ধ করে স্ট্রাইক প্রাইস চুজ করে নিলাম না। এই যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের এই অ্যাক্সিসগুলো, এগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট। আমি কোথায় প্রবাবিলিটিটা নিয়ে যাচ্ছি, একই একই জিনিস চুজ করলাম। আমি আমি যদি এইখানে আসি তাহলে কিন্তু একটু চেঞ্জ হচ্ছে এই এই ক্ষেত্রে, বরং আমার লাভটা একটু বেশিই আছে। 5900 ম্যাক্সিমাম লাভ হওয়ার প্রবণতা কিন্তু আমার বেড়ে গেল। একই 23,000-এই আছে। আমি যদি খুব একটু বিয়ারিশ হই এবং নিফটি যদি ওইদিকে আসার চান্স হয়, তাহলে 23,000-এ আসার কিন্তু আমার দেখো এইখানে আমি কিন্তু কোনো এইখানে কিন্তু ওয়ান স্ট্যান্ডার্ড ডিভিয়েশনই রেখেছি প্রায়। এইখানে কিন্তু আমি কোনো কাটতি ছাটতি করিনি, মানে এইটাকে যে আরও দূরে নিয়ে গেছি 22,800-তে নিয়ে গেছি তা কিন্তু নয়। 23,000-এই, মানে 23,000 ক্রস করে নিচে গেলেই বা 23,000-এ বন্ধ হলে বা তার নিচে ক্রস করলেই কিন্তু আমার ম্যাক্সিমাম লাভ আসতে পারে, বরং সেটা বেড়েছে, বরং সেটা বেড়েছে। এটাই ম্যাক্স লস যদিও বেড়েছে, কিন্তু আমার 23,300-তেই যদি এক্সপায়ারি হয়, যেটা আগের তার থেকে তো মানে কম হবে। এইবার তোমাকে ট্রেড অফ, যে কতটা তুমি টেকনিক্যালি ভালো, কতটা তুমি টেকনিক্যালি মার্কেটকে জাজ করতে পারছো যে কোথায় গিয়ে রেজিস্ট্যান্স। ঠিক আছে, কতটা তুমি ভালো জাজ করতে পারছো যে কোথায় গিয়ে রেজিস্ট্যান্স, সেই অনুযায়ী তুমি এই করছো। ওকে, সেই অনুযায়ী তুমি নিজেকে ব্যাপারটা করছো, তার উপর ডিপেন্ড করছে কতটা। এবার এবার তোমার টেকনিক্যালের উপর নির্ভর করছে যে কতটা টেকনিক্যালি তুমি চার্টকে রিড করতে পারছো। ঠিক আছে, ওকে। এবার দেখো, ধরো 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 কেউ একজন 23,500-তে একদম কপি বুকে যাচ্ছে, একদম টেকনিক্যালি যাচ্ছে। 23,500-তে তার রেজিস্ট্যান্স আছে, 23,500-তে রেজিস্ট্যান্স আছে।
একদম স্ট্রং রেজিস্ট্যান্স, কিন্তু বিগত এক মাস ধরে মানে এক মাস কি 1-2 সপ্তাহ ধরে 23,500, 23,500। এই যে নিফটির চার্টেও দেখো 23,500, নিফটির চার্টটা আর খুলছি না তোমাদের, যাই হোক একটু যখন খুললাম এই যে 23,500, এইখানে তোমার রেজিস্ট্যান্স আছে, এই জায়গাটা 23,500 দিকটা, এখানে রেজিস্ট্যান্স আছে একদম ক্লিয়ার। 23,500 আমি সেফ সাইডে গিয়ে 23,550-এ চলে গেলাম, যেখানে দেখো যার প্রবাবিলিটিটা হওয়ার চান্স প্রায় 2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশনে চলে গেছে। কিন্তু এইখানে এই যে তো আমি করার সময় বলেছিলাম যে এইখানে গেলে তুমি রিস্ক, মানে এখানে 2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা হওয়ার চান্স কত কম, অনেক কম, যে এতটা নিফটি মুভ করবে, কিন্তু তার একটা প্রাইস দিতে হবে যে ম্যাক্স লসটাও তোমার একটু বেশি হতে পারে। ঠিক আছে, সেটা দেখি ম্যাক্স লস কত হতে পারে। ম্যাক্স লস দেখো 6,000-এ চলে গেল, 6,000-এ চলে গেল, কিন্তু প্রবাবিলিটি আমার অনেক কমে গেল। মার্কেট 23,500 বা 550-এ যাওয়ার প্রবাবিলিটিটা তো কম, তাই না? আবার তুমি কিন্তু এই দিকটা দেখো, তুমি কম্প্রোমাইজ করোনি 23,000, সেটা এলে কিন্তু 7,200, ম্যাক্সিমাম লাভের পরিমাণটাও কিন্তু অনেকটাই বেড়ে গেল, অনেকটাই বাড়ছে। দেখো এই জন্য তুমি কিন্তু এটাকে পিভট করে রেখেছো 1 স্ট্যান্ডার্ডে, যেহেতু আমার প্রথমেই টার্গেট ছিল যে আমি এইটাকে 2 স্ট্যান্ডার্ডে করবো না, এটাকে বাড়াবো না, কারণ এটাকে বাড়ালে তো আমার লস, মানে আমার লাভটা কম আসবে, সেটা তো ইকুইভ্যালেন্ট টু লস। আমি এইখানে রাখবো আর এইটাকে আমি নিয়ে কিছু করতে পারি কিনা দেখি। দেখো এখানে কি হলো, এইবার যদি দেখো 23,300-তে যদি এক্সপায়ারি হয়, দেখো আমি দাগটা রেখেছি, কত লস হচ্ছে অন এক্সপায়ারি। 23,300-তেও যদি এক্সপায়ারি হয় তাহলে আমার মাত্র 227 টাকা যাচ্ছে অন এক্সপায়ারি। আর যদি আমি 23,200-তে করেছি, 23,250-এও যদি যায় তাহলে আমি টাকা পাচ্ছি 772 টাকা। হয়তো ব্রোকারেজ কেটে তেমন কিছুই আসবে না, কিন্তু ঠিক আছে, আমার আসছে, বরং আমার নিফটি নেগেটিভ যাচ্ছে, নিফটি আমার এগেনস্ট, মানে নিফটি পজিটিভ যাচ্ছে, নিফটি আমার এগেনস্টে যাচ্ছে, তাও আমি এই যে এইটুকুনি ট্রায়াঙ্গেলে আমি টাকা পাচ্ছি, যেহেতু আমি এইটাকে এই 2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের এই দিকে নিয়ে গেছি কার্ভটাকে। ঠিক আছে, হ্যাঁ ম্যাক্সিমাম হয়ে গেলে তোমার লসটা ওটাই তো, তুমি যদি 12 মাস করলে, 12 মাসের মধ্যে 2 মাস হয়তো তোমার এটা হবে, যদি তুমি টেকনিক্যালি স্ট্রং না হও, 2 মাস গেল, কিন্তু সেটাও তো ঠিক আছে, ওরকমই যাবে যেটা তোমার পোর্টফোলিওর হয়তো 2%, এইটাকে তুমি পোর্টফোলিওর 2% বা 1%-এর মধ্যে রাখবে, কিন্তু 12 মাসের মধ্যে হয়তো দুবার এই ব্যাপারটা হতে পারে, কিন্তু 10বার তো তুমি রোজগার করে যাবে, তাই না? অপশানের তাই, অপশানকে তোমার 1 মাসের স্ট্র্যাটেজি দিয়ে দেখলে হবে না, তোমাকে 12 মাস তুমি করলে প্লাস মাইনাস কিছু, তার মধ্যে দেখলে যে কি প্রবাবিলিটি হচ্ছে টোটাল অ্যাজ আ হোল, অ্যাজ আ বিজনেসে তোমার একদিন বা 1 সপ্তাহের লসকে তুমি লস বললে তো হবে না, বা 1 সপ্তাহের প্রফিটকেও প্রফিট বললে হবে না, তোমাকে অ্যাজ আ হোল দেখতে হবে। আর তুমি রিস্কটাকে মেজার করে চলছো কিনা। 23,500-তে যাওয়া এখন টেকনিক্যালি একটু উইক আছে, এবার টেকনিক্যাল অ্যানালিসিসটা তোমার কতটা স্ট্রং কি এই তার উপর তো নির্ভর করছেই, কিন্তু ঠিক আছে, অ্যাটলিস্ট তোমার পুঁজিপাটা বেলেগাটা হয়ে যাবে না, তুমি তোমার ম্যাক্স লসটা জানো, আর ম্যাক্সিমাম প্রফিট হওয়ার চান্সটা, প্রবাবিলিটিটা কিন্তু বেশি আছে। ঠিক আছে, সেটা কিন্তু এইখানে আছে। দেখো এতটা পর্যন্ত আমি সুন্দরভাবে তোমাদের বোঝালাম ব্যাপারটা, কিভাবে স্ট্রাইক প্রাইসটা চুজ করবে, ইভেন নিফটি তোমার এগেনস্টে গেলেও তোমার পজিটিভ হচ্ছে, 23,300-তেও যদি বন্ধ হয় মাত্র তোমার 700 টাকা যাচ্ছে। এই ব্যাপারটা বুঝে তোমাকে কিন্তু লং টার্মের, যখন তুমি মান্থলি করছো বা অ্যাটলিস্ট 2 উইক বা 1 উইকের করছো, যেখানে তোমার 7 দিন 5 দিন বাকি আছে, এরকমভাবে প্ল্যানিং করে কিন্তু করতে হবে। ঠিক আছে, সুমন বনিয়া, অন্য অন্য দিকে যেও না, কয়েকজন স্টুডেন্ট এরকম থাকে, হ্যাঁ, যে ডেবিট স্প্রেড না ক্রেডিট স্প্রেড, এটাকে পুট ডেবিট বা পুট ক্রেডিট বলে না, ইন জেনারেল যেগুলো ইউএসএর টার্ম চলে সেগুলোতে এসো, ক্রেডিট স্প্রেড আর ডেবিট স্প্রেড। তো আমি সাধারণত মানে দেখো নেট প্রিমিয়াম আমার পকেট থেকে যাচ্ছে, মানে ওই স্প্রেড আমি করতে ভালোবাসি। ঠিক আছে, আমার ক্রেডিট নেওয়ার দরকার নেই, আমার ডেবিট স্প্রেড, মানে আমি জানি আমার ম্যাক্সিমাম লসটা কত হতে পারে, এবং সেটা আমার পোর্টফোলিও থেকে মাইনাস করাই থাকে। এই যে, আর যদি আমি ক্রেডিট স্প্রেড করতাম তাহলে এটা প্লাস হতো। ঠিক আছে, যেটাকে বুল কল স্প্রেড বলে, মানে সরি, বিয়ার কল স্প্রেড। বিয়ার পুট স্প্রেড হয়, যেটা আমি তোমাদের বোঝাচ্ছি, আর বিয়ার কল স্প্রেড হয় যেখানে কল নিয়ে, ঠিক এটার উল্টো, সেটা আমি করি না। আমি যেটা করি না সেটা তোমাদেরকেও আমি বলবো না। ঠিক আছে, স্বাভাবিক ব্যাপার। তো এইটা হলো ব্যাপার, ওটা ওই দিকে যেও না, এই ব্যাপারটা বুঝেছো আশা করি। এবার স্ট্রাইক প্রাইস স্ট্যান্ডার্ড ডিভিয়েশন থেকে সুন্দর প্ল্যান করে
মান্থলি বা বাই উইকলি স্ট্র্যাটেজি করতে আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। ঠিক এটার উল্টোটা বুল কল স্প্রেড, সুতরাং সেটাও পারবে। অ্যাটলিস্ট স্ট্রাইক প্রাইস চুজ, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেখে, প্রবাবিলিটি দেখে, প্লাস প্লাস এবার বলছি, প্লাস তোমার মেন হচ্ছে টেকনিক্যাল চার্টও দেখবে যে কোথায় রেজিস্ট্যান্স আছে, কোথায় সাপোর্ট আছে বা কোথায় কি আছে, ওই সব দেখেও ডিসিশনটা নেবে, ওটা তো দেখবেই। এইটা তার সাথে আরও অ্যাডেড ব্যাপার হয়ে তোমাদের কাজটা আশা করি হয়ে যাবে। ওকে, যাই হোক, ক্লাসটা দারুণ হলো বলছো শুভময়, একটু লিখে দাও ক্লাসটা একটু অন্যরকম লেগেছে, ভালো হয়েছে। এবার একটু দেখবে, বাড়ি গিয়ে আবার একবার দেখতে হবে, 1.5x স্পিডে দেখো বা যাই দেখো, আবার একবার দেখে নাও, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। যদি কিছু ডাউট থাকে নেক্সট ক্লাসে আমাকে জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে? স্যার লসে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বাইরে যদি রাখি ম্যাক্স লস বেশি দেখাবে, হ্যাঁ দেখাবে প্রফিট, বাট উই ক্যান ডু দ্যাট। রিস্ক আরও কম হবে, কিন্তু তুমি কি সেটা ডাইজেস্ট করতে পারবে? যদি হয় ওই 12 মাসের মধ্যে 2 মাস কিন্তু এরকম স্ট্রাইক, এটা হতেই পারে, ম্যাক্স লস হতেই পারে, প্রবাবিলিটি আছে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হলেও হতেও পারে, যেটা যে কখনো হবে না তা নয়। এবার এবার যদি তুমি আরও করো, তখন এটা 6,000 না হয়ে 8,000 হয়ে যাবে, হয়তো 8,000 9,000 হয়ে গেল, তাহলে তো তোমার এমনি পোর্টফোলিও তো 2% 3%-এর বেশি তো হয়ে যাচ্ছে, সেটাও তো দেখতে হবে। তুমি তো নিতেই পারো, কিন্তু তোমার তো এটাও বেশি হচ্ছে না, সেটাও তো দেখতে হবে। আমি 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 না করে স্যার 23,800 করে নিলাম, এই 3 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পর্যন্ত চলে গেছে আমার মনে হয়, কিন্তু তোমার তাহলে দেখো এখানে 11,000 দেখাচ্ছে। এবার দেখো লাভটা কমে গেল, এবার ম্যাক্সিমাম লাভ কমে গেল, লস বেড়েছে, তার মানে এটা 1:1 ট্রেডই নয়, 1:1ও নয়, তাহলে তো ট্রেড হিসাবে করাই উচিত নয়, তাই না? একটা ব্যাপার আছে। এক্ষেত্রে আবার দেখো, এক্ষেত্রে যদি 23,400-তে যায়, মাত্র 1,500 লস হচ্ছে। ঠিক আছে, তোমার লসের প্রবাবিলিটি অনেক কমে যাচ্ছে, এই যাচ্ছে, কিন্তু যদি একবার একবার ওই বললাম, এটা যেহেতু একটা প্রবাবিলিটি, 12 মাসের মধ্যে 2 মাস তোমার এই ম্যাক্সিমাম লস হিট হতে পারে, ঠিক আছে, হিট হতে পারে, হতেই পারে। সেক্ষেত্রে তুমি একদম পুঁজিপাটা বেলেঘাটা করে দেবে, তোমার 5% লস করিয়ে দেবে টোটাল পোর্টফোলিও, তা তো নয়। সেই জন্যই একটা ব্যালেন্স করতে হয়, ঠিক আছে? তাই জন্যই ওই চার্টে দেখলে যে ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স কোথায় আছে 23,500, তার থেকে 50 পয়েন্ট আরও একটু বেশিতে আমি নিয়ে রাখলাম, ঠিক আছে, দ্যাটস ইট, হয়ে গেল কাজটা। তাহলে আমার রিস্কটাও মোটামুটি 6,000 ধরো, কেউ ধরো 5 লাখ টাকার পোর্টফোলিও, 5 লাখ টাকার পোর্টফোলিওতে এই স্ট্র্যাটেজিটা করছে, দেখো সুন্দর, 5 লাখ টাকার পোর্টফোলিওতে এক লটে এটা করাই যায়, হ্যাঁ কি না আমায় বলো? এবার দেখো, এবার তোমার প্র্যাকটিক্যালে আসি, একদম থিওরিটিক্যালি এটা সুন্দর জিনিস। 23,500, 5 লাখ টাকা আমার কাছে আছে, 5 লাখ টাকার পোর্টফোলিওতে এটা এক লটের স্ট্র্যাটেজি করাই যায়, হ্যাঁ কি না একটু লেখো? ইয়েস, করাই যায়। আমার ম্যাক্সিমাম লস হচ্ছে 6,000, মানে আমার পোর্টফোলিওর 1.5% ধরো, 1%, 1.5%, 1.5%, 1.5% আমি রিস্ক নিতেই পারি। আর আমার আসছে, যদি আসে, আমার আমার 1.5%ই আসবে মোটামুটি, ঠিক আছে? এইভাবেই করে যারা খুব বড় প্লেয়াররা হয় না, তারা এইভাবেই করে। এই 5 লাখের যে জায়গায় তোমার ধরো 50 লাখ আছে, তাহলে তুমি 10 লটে কাজ করলে, সেক্ষেত্রে 10 × 7, 70,000 টাকা তোমার আসবে, টার্মসটা তো বেড়ে গেল। এবং অপশন রাইট ফাইট এসব যারা করে, একটু বড় ক্যাপিটাল নিয়েই নামে, তুমি জানো বড় ক্যাপিটাল যাদের থাকে, মোটামুটি সুন্দর চলে আসে 70 লাখ, 70,000, 1 লাখ টাকা মাঝে মাঝে আসে, ভালো। আবার যখন যায়, ওই 2 মাস আমাকে দিতে হলো একটু বেশি টাকা, ঠিক আছে, গেল, কিন্তু বাদবাকি সময়টা আমার এলো। আর তাও তো মাথার দিব্যি কেউ দেয়নি যে ম্যাক্স লস পর্যন্ত তুমি বসে থাকবে, যেই দেখবে যে মার্কেট তোমার এগেনস্টে যাচ্ছে, অনেক কিছু স্ট্র্যাটেজি আছে, এই স্ট্র্যাটেজিটাকেই ঘুরিয়ে দিতে পারি, বা তখন আমি এই লেগটা, এই লেগটাকে করে আমি একটা আমি একটা কল বাই করে নিলাম, একেই জাস্ট একটু হেজ করার জন্য, অনেক কিছু এইসব করা যায়, অনেক কিছু করে মোটামুটি ম্যানেজ দেওয়া যায়, যে 2 মাস আমার একটু খারাপ যাবে, কিন্তু বাদবাকিটা তো আমি মোটামুটি ম্যানেজ করে নেব। ওই 1-1.5-2%, একটা বড় ক্যাপিটালের 2% ইন আ মান্থ ইজ ভেরি গুড। তাহলে 24%, 30% ইন আ ইয়ার হয়, যেটা মানে ভেরি 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 গুড রিটার্ন ইন টার্মস। যাদের ধরো 1 কোটি, 5 কোটি, 10 কোটির পোর্টফোলিও আছে, তাকে যদি বলো ইয়ারলি 24% বা 30%, 25%, মানে সেই হাসি মুখে নেবে। তার কাছে তো 15%, 20% এলেও ইজ মোর দ্যান এনাফ। সুন্দর সুন্দর এইভাবে স্ট্র্যাটেজি করা যায়। তোমাদের ধরো ক্যাপিটাল স্যার আমার এত নাই, শেখো, এই করো, আস্তে আস্তে তো বড় হবে। আজ থেকে 10 বছর বাদে তো হাতে বসে বেশি টাকা থাকবে নাকি না, তখন এই জিনিসগুলো কাজে আসবে, 5 বছর বাদে আসবে, তখন কাজে আসবে, ঠিক আছে? তো ঠিক আছে, ওকে
ওকে, ভেরি গুড। আশা করি একটু নিজের লাস্ট একটু কমেন্ট লিখে দাও যে আজকের ক্লাসটা কেমন লাগলো, একটু মতবাদটা লিখে দাও। তারপর আর আমি এটাকে ইউটিউবেও দেবো কিছুদিন বাদে। নর্মাল দর্শকদের যারা দেখবেন তারাও নিচে কমেন্ট নিশ্চয়ই জানাবে যদি এটা ভিডিও আকারে আসে। আর তোমরা অ্যাটলিস্ট লাস্ট কমেন্ট একটু লিখে দাও যে আজকের ক্লাসটা কেমন লাগলো, বলে আমি আজকে শেষ করব। আজকে একটা খুব স্পেশাল দিনও, 23শে জানুয়ারি। তো আমার মনে হলো 23শে জানুয়ারিতে তোমাদের সাথেও কিছু একটা স্পেশাল জিনিস করি, তাই জন্য করলাম। বাঙালিদের অবশ্যই 23শে জানুয়ারিটা একটা গর্বের দিন, সো সেটা থাকে। তো তার জন্যই আজকে স্পেশাল ক্লাসটা করালাম। কেমন লেগেছে একটু বলে দাও। তোমাদের জন্যে অনেক কিছু করেছি, অনেক কিছু ব্যাপারটা করার চেষ্টা করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে, তো একটু একটু বলে দাও। যাই হোক, দেবা স্বরূপ বলছে অপূর্ব লেগেছে, গোপাল সেন ভালো, ওকে, দেবাশিস নারায়ণ ভালো, বারবার রিভিশন দরকার। হ্যাঁ, এবার এই জিনিসটা একটু দেখবেন বাড়ি গিয়ে, মানে এক দুবার দেখলে ব্যাপারটা, দু তিনবার দেখতে হবে। আমার এই জিনিসগুলো আয়ত্ত করতেই টাইম লেগেছে, তার পিছনে তো থিওরি আছে। এই জন্যই বলি না, একজন যখন আপনি অন্যরকম ট্রেডারের কাছে, যে মাঠে নেমে প্রতিদিন খেলে, যে মাঠে নেমে প্রতিদিন, আমি যেমন ট্রেড করি অ্যাজ আ প্রফেশনাল ট্রেডার, তা আমার অ্যাপ্রোচটাই অন্য থাকবে। থিওরি জানবো, আমি সেভাবেই শেখাবো। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা, আর জীবনে আপনি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ভুলবেন? লেখো তো কেউ যে আর কোনোদিন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ভুলবে কেউ? কেউ ভুলবে না। পোর্টফোলিও রিস্ক কেউ ভুলবে না, যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা কিভাবে দেখে। একবার মাথায় গেঁথে গেছে আশা করি। নিলেই ভালো হবে 1:1 দীপঙ্কর। না, ব্যাপারটা না, এবার এবার ব্যাপার হচ্ছে 1:1 ব্যাপার নয়। 1:1 কি হিসেবে বলতে চাই না, ব্যাপারটা অন্যরকমও হতে পারে। মানে আমি প্রেফার করি ধরো এরকম, বা কাউর রিস্ক অ্যাভার্স অন্যরকম। এক একজন ইনভেস্টার, এক একজন ট্রেডার এক এক রকম রিস্ক নিয়ে চলে। তোমার জন্য দীপঙ্কর যেটা ভালো, অন্যের জন্য সেটা ভালো নাও হতে পারে। আমার জন্য যেটা ভালো সেটা তোমার জন্য ভালো নাও হতে পারে। সো এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে, রেশিওটা ওইভাবে। তবে যা বেসিক, তোমাদের বেসিক না, এটা একটু অ্যাডভান্স লেভেলেরই যা তোমাদের বললাম, একদম মনে গেঁথে যাওয়ার মতো। আর জীবনে আশা করি এই নিয়ে ডাউট আসবে না। গেইন করলাম আজ, অসাধারণ নলেজ গেইন করলাম। বাহ, তোমাদের ভালো লেগেছে, ভেরি গুড। ফেব্রুয়ারিতেও আরও কিছু প্ল্যান আছে তোমাদের জন্যে, সেগুলোও আমি করব আশা করি। এই মাসটা আর নয়, এক এক দিনে এরকম হলে আবার মাথায় এই হয়ে যায়, অতটা অ্যালজাবরা এত অঙ্ক আসে। তো পরে আমি অন্য জিনিসের একটা পোর্টফোলিও ম্যানেজমেন্টের অন্য রকমভাবে, ইনভেস্টমেন্টের কিভাবে এই রিস্ক বার করে বা রিস্ক নিয়ে কিভাবে কাজ করতে হয়, সেগুলো নিয়ে একদিন ক্লাস করাবো। যে ইনভেস্টমেন্ট, ধরো তোমার পোর্টফোলিও আছে, 10টা স্টক আছে, তার কিভাবে তুমি রিস্ক ম্যানেজ করবে, তার কিভাবে এই থিওরিটিক্যালি যেমন আগে বোঝালাম, সেটা কিভাবে অ্যাপ্লাই করবে, এই সবগুলো করে তোমাদের বোঝাবো। খুব ইন্টারেস্টিং হবে আশা করি। তার সাথে সাথে এই টপশনের ব্যাপার তো থাকবে। সুইং ট্রেডিংয়ের কিছু বলুন স্যার। সুইং ট্রেডিং নিয়েও কিছু আমি প্ল্যান আছে, কিছু নিশ্চয়ই করব। আপাতত তো পজিটিভ সাইডে সুইং ট্রেডিং বন্ধ, নেগেটিভ সাইডের কিছু একটু দেখার জন্য আমি বলবো। তারও আমি ক্লাস প্ল্যান করেছি, যে নেগেটিভ সুইং ট্রেডিংটা কিভাবে করব, তার একটা থিওরি আমি প্ল্যান করেছি তোমাদের সাথে। হয়তো ফেব্রুয়ারির এই উইকটা তো চলেই যাচ্ছে, আমি শেষ উইকে তেমন কিছু করি না, আমি ফেব্রুয়ারির প্রথম উইকে আমি সেটা নিয়ে করাবো সুইং ট্রেডিংয়ের জন্য। খুব ভালো মনে করেছো সুমন ভুনিয়া, ভেরি গুড। শুনে রাখো, সুইং ট্রেডিংয়ের উপর স্পেশাল থিওরি এবং প্র্যাকটিক্যাল, এরকম জিনিসগুলো, থিওরি যে কিভাবে নেগেটিভ সাইডে সুইং ট্রেডিংটা ম্যানেজ করা হয়, তার থিওরিটা কি, তার কি জিনিসগুলো মনে রাখা উচিত, এরকম আজকে যেমন ক্লাস হলো, তেমন করে একটা দুটো ক্লাসে, ওটা একটা ক্লাসে হবে না সম্ভব, একটা দুটো ক্লাসে তোমাদের আমি ক্লিয়ারলি জিনিসগুলোকে নিয়ে আলোচনা করব। রিস্ক রিওয়ার্ড, কত ক্যাপিটাল, কি হ্যানা ত্যানা, সব কিছু নিয়ে আলোচনা হবে। প্লিজ একটু ওটা আমি ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি প্ল্যান করব, ঠিক আছে? থেকো তোমরা, আশা করি এইটা এনজয় করেছো। হ্যাঁ, হেজ নিয়ে আছে অনেক কিছু, তো ওরা বলছে, এবার আস্তে আস্তে আমায় প্ল্যান করতে দাও। আগে সুইংটা একটু প্ল্যান করি নেগেটিভ সাইডে, তারপর হেজ পোর্টফোলিও রিস্কটা বলি, তারপর পোর্টফোলিও রিস্ক থেকেই হেজের ব্যাপারটা বুঝবে। যদি পোর্টফোলিও রিস্কটা না বোঝো, হেজ ব্যাপারটা তো বলো। হেজের জন্য জানো কি জিনিস করতে হয়? কোরিলেশন থাকে, তোমাকে নেগেটিভ কোরিলেশনওয়ালা অ্যাসেট ক্লাস চুজ করতে হবে। এই কথাগুলো বললে এখন বুঝবে না। কোভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্স, এগুলো স্ট্যাটিস্টিকের কথা। কোভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্স, এইগুলোকে দেখতে হবে। তুমি একটা অ্যাসেট ক্লাসকে হেজ করবে কি করে, তার জন্য তোমাকে নেগেটিভ কোরিলেশন আরেকটা জিনিস নিতে হবে। অ্যান্ড ওয়ার্ল্ডে প্র্যাকটিক্যালি নেগেটিভ কোরিলেশন তেমন কিছু নেই।
যে একটা জিনিস বাড়লে আরেকটা জিনিস কমবে, এরকম খুব রেয়ার। তো ওরকম জিনিসগুলো খুঁজতে হবে। তো এগুলো স্ট্যাটিস্টিকের ব্যাপার আছে, এর মধ্যে পড়াশোনার ব্যাপার আছে। নইলে হেজে বলে গেল এটা নিয়েছো এটাকে সেট করে দাও, হয়ে গেল। পুট নিয়েছো কল নিয়ে নাও, কল নিয়েছো পুট নিয়ে নাও, ওতে হয় না। তোমাকে বেসিক জিনিসটা থেকে বুঝিয়ে আমি ওইখানে নিয়ে যাই থিওরিটা। সুতরাং ওই হেজের ব্যাপারটা নিয়েও বলবো, কিন্তু তার জন্য একটু বেসটা তৈরি হতে দাও। আমার ফেব্রুয়ারিতে কিছু প্ল্যান আছে, আমি নিশ্চয়ই করব 2-3টে ব্যাপার এর উপরে। আশা করি তোমাদের ভাল লাগবে। কিন্তু ওই হেজ জানার আগে কোভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্স, নেগেটিভ কোরিলেশন, দুটো পোর্টফোলিওর মধ্যে কোরিলেশন কি, নেগেটিভ কোরিলেশন কি, এই জিনিসগুলো তোমাকে জানতে বুঝতে একটু হবে। ঠিক আছে? কেন এফআইআই ডিআইআইরা, ধরো যারা এফআইআইরা ইউএস মার্কেটে ইনভেস্ট করে রেখেছে, তারা কেন কিছু অংশ ইন্ডিয়াতেও পয়সা লাগায়? ইন্ডিয়াতে পয়সা লাগালে তারা দেখে যে পোর্টফোলিওর রিলেশনটা কি হচ্ছে, ইন্ডিয়ার পোর্টফোলিওর সাথে ইউএসের কোরিলেশনটা কত, কোরিলেশনটা কত, সেটা দেখে। একটা ছোট্ট উদাহরণ দিই, দারুণ লাগবে তোমার। এখন তো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন জেনে গেছো, পোর্টফোলিওর এস্টিমেটেড রিটার্নও জেনে গেছো। একটা ফিলিং আসছে কি বলো তো? S&P 500 তার রিটার্ন, এক্সপেক্টেড রিটার্ন 10%, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 8%। আর ইন্ডিয়া একটু ইমার্জিং মার্কেট, তাহলে ডলার টার্মসে কথা হচ্ছে, এক্সপেক্টেড রিটার্ন 20%। যেহেতু ইউএসের তুলনায় ইন্ডিয়া মিড ক্যাপ, কিন্তু তার এক্সপেক্টেড রিটার্নও বেশি হবে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনও বেশি হবে 15%। ঠিক আছে? ঠিক আছে, একটা 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 জাস্ট ফিল দিয়ে আমি ছেড়ে দেবো তোমাদের ভাবার জন্যে। দেখো কত ইন্টারেস্টিং। এই যে এফআইআই, যার মেন ঘর তো তার ইউএস, সে এইখানে ইনভেস্ট করার সময় কী ভাববে? আমার কোরিলেশন, আমি যখন এই দুটো পোর্টফোলিওকে মেলাচ্ছি, তখন আমার এক্সপেক্টেড রিটার্নটা কী হবে অ্যান্ড আমার স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা কী হবে, তাই তো? এখান থেকে দেখে কি মনে হচ্ছে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা একটু বাড়বে না কমবে? একটু বাড়ার দিকে যেতে পারে। 8 আর 15কে মেলাচ্ছি, একটু বাড়ার দিকে যেতে পারি, একটু বাড়ার দিকে যেতে পারে, হ্যাঁ কি না? রাইট? একটু বাড়ার দিকে যেতে পারে তো? কি মনে হচ্ছে, হ্যাঁ কি না একটু লেখো। আর এস্টিমেটেড রিটার্ন, এটাও একটু বাড়ার দিকে যেতে পারে, আমার রিটার্নটাও বাড়বে, এটা হবে। স্যার এটাই হবে, সবসময় কিন্তু এটা হয় না। এইটা কতটা বাড়াবে, 8 থেকে বেড়ে 9-এ আমি থামবো নাকি 11-তে গিয়ে থামবো, তার জন্য এই ওয়েটেড এভারেজ, মানে 80% অফ ইউএস স্টক আর 20% অফ ইন্ডিয়ান স্টক নিলে দেখো অন্যরকম স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আসবে, অন্যরকম রিস্ক আসবে। আর যদি কেউ মাত্র 20% S&P 500 মানে ইউএসএ লাগায় আর 80% ইন্ডিয়ান মার্কেট লাগায়, যার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 15, তাহলে কিন্তু কম্বাইন করলে রিস্কটা হয়তো অনেকটা বেশি হবে, 8-এর থেকে বেশি হবে, অনেকটা বেশি। বুঝতে পারছো ফ্লেভারটা? বুঝতে পারছো কতটা বাড়াবো? তার জন্য ওয়েটেড অ্যাভারেজ, আবার ডাব্লিউ এসে আছে, অনেক ব্যাপার আছে। ম্যাথসে যাবো, অনেক দারুণ সুন্দর লাগবে, তখন তুমি নিজে বুঝবে। এবার তোমার ক্ষেত্রে অ্যাপ্লাই কি করে করবে? লার্জ ক্যাপ তোমার পোর্টফোলিও আর মিড ক্যাপ পোর্টফোলিও, মোমেন্টাম পোর্টফোলিও, কিভাবে রেশিও করবে, কিভাবে বুঝবে কোনটা তোমার জন্য অপটিমাল? অনেক জিনিস হয়। ইন্টারেস্টিং একটু লাগছে? একটু হ্যাঁ লিখে দাও যে একটা নতুন জিনিস স্যার, একটু অন্যরকম লাগছে, একটু অন্য ধরনের ফ্লেভার পাচ্ছি। একটু জাস্ট আমায় তোমার ধারণা দিয়ে ছেড়ে দিলাম, এই নিয়ে ফেব্রুয়ারিতে ক্লাস করাবো। বুঝতে পারছো? এর মধ্যে অঙ্ক আছে, এর মধ্যে তো বোধ বাড়বেই জানি আমি, কিন্তু কতটা বাড়াবো, তার জন্য ওয়েটেজটা কতটা নেব। এই জন্যই এখন হয়তো সে কমাতে চাইছে, তার জন্য সে ইন্ডিয়াকে বেচছে। ইন্ডিয়ার ওয়েটেজটা হয়তো কম করছে। কেন কম করছে? হয়তো ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা কি বেড়ে গেছে, তাহলে রিস্কটা কি বেড়ে গেছে? বুঝতে পারছো? এবার এবার তুমি অন্যভাবে চিন্তা করবে, কেন এফআইআইরা সেল করছে, কেন এফআইআইরা সেল করছে? কেমন লাগছে বলো? কেন এফআইআইরা সেল করছে? তাহলে কি ওরা ওয়েটেজটা কম দিচ্ছে? তার মানে কি ইন্ডিয়ার সিগমা বাড়বে বলে তাই সে মনে করছে ইন্ডিয়া ভোলাটাইল হবে, ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা নেগেটিভ সাইডে বাড়বে? পজিটিভ হলে তো ভালোই হতো, নেগেটিভ সাইডে বাড়বে বলে কি তারা ভাবছে? তাই জন্য ওয়েটেজটা কমাচ্ছে, ইউএসের ওয়েটেজটা বাড়াচ্ছে। ওখানে কি স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা আরও স্মুথ হবে, নর্মাল হওয়ার চেষ্টা হচ্ছে, তাই জন্য ওইখানে হচ্ছে। ব্লা ব্লা ব্লা, ব্যাস অনেক ধারণা দিয়ে ছেড়ে দিলাম, রাতে ভাবো। ঠিক আছে? রিয়েলি ইন্টারেস্টিং। ক্লাসগুলোর অপেক্ষায় রইলাম, ফেব্রুয়ারিতে হবে ক্লাসগুলো, একটু 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 বলে রাখলাম। সুন্দর। আশা করি এইগুলো, দেখো শেয়ার মার্কেট তো শেয়ার মার্কেট, ঠিক আছে, টাকা পয়সা, কিন্তু এই জিনিসগুলো যদি জানো না,
তাহলে ইকোনমি বা বাজারকে দেখার নজরিয়াটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে তুমি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে। তখন কোনো সঞ্জয়ের দরকার হবে না, কোনো ইউটিউবেরও দরকার হবে না, সঞ্জয় স্যারেরও দরকার হবে না, ঠিক আছে? নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে, আমি চাই সেটাই। যাই হোক, ভালো থেকো তোমরা। ওকে, খুব ইন্টারেস্টিং, ভেরি গুড, ভালো। টাটা, বাই বাই। আর এই ভিডিওটা, এটা আমি ইউটিউবেও নর্মাল দেবো বলে মনে করেছি, কারণ এটা একটা সত্যি একটা রিয়েলি জানার জিনিস, বোঝার জিনিস। ওরাও তো আমার দর্শক, তোমরাও তো আমার দর্শক থেকেই এসেছো, তো আমার সাবস্ক্রাইবারদের জন্যও দেবো। সেই ভিডিওতে কিন্তু তোমরা তোমাদের মতামতটা কমেন্ট সেকশানে, এটা তো চ্যাট বক্সে হচ্ছে, ভিডিওটা যদি রিলিজ হয় তার কমেন্ট সেকশানে কিন্তু প্লিজ 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 কমেন্ট সেকশানে প্লিজ কিন্তু নিজের মতামতটা জানিও, কেমন লেগেছে বা তোমরা কি বুঝেছো না বুঝেছো একটু নিজে কমেন্ট লেখো। আমার ভালো লাগবে যে আমার ছাত্ররা কি লিখছে না লিখছে, আমিও সেটা পড়বো, তাহলে তোমরা বুঝেছো এই ব্যাপারটা আমার ক্লিয়ার হবে। চ্যাট তো থাকে কিন্তু ওই যে মানে কমেন্ট করলে ওটা থেকে যায়, আমি যখন 2 বছর বাদেও আমার চ্যানেলে ভিজিট করে আজকের ক্লাসটাকে দেখবো, তখন আমি দেখবো হ্যাঁ তোমরা কারা কারা পার্টিসিপেট করেছো, কারা কারা কেমন বুঝেছো, ঠিক আছে? ভালো থাকবেন তোমরাও সবাই, চলো, জয় হিন্দ, বন্দে মাতরম।